জীবনটা অদ্ভুত, তাই অদ্ভুত অনেক ঘটনাই আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যায়। এর কোনোটার ব্যাখ্যা আমরা দিতে পারি, কোনোটা অসহায় হয়ে অদৃশ্যের হাতে ছেড়ে দিই। আজ যে ঘটনাটি দিয়ে শুরু করব সেটা অনেকটা এরকম, ব্যাখ্যাহীন, রহস্যময়, আর যা সমাধানের চেষ্টা করাটাও অনেকটাই বৃথা চেষ্টা। ঘটনাটি লিখে পাঠিয়েছেন পাবনা থেকে আমাদের এক লিসেনার। বিস্তারিত ঠিকানা বা কোনো তথ্য তিনি আমাদেরকে শেয়ার করতে মানা করেছেন। বংশগতভাবেই তার বাড়ি আর বাড়ির সদস্যরা জিন দ্বারা প্রভাবিত এবং এই সংশ্লিষ্ট বিষয়াদির সাথে সংযুক্ত। এমনই জিন সংক্রান্ত একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করেছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক। আমি ছোট থাকতে শুনেছি আমার দাদা অনেকগুলো অনুগত জিন ছিল। ছোটবেলা থেকে আমাদের বাড়ির আশেপাশে, এমনকি এখনো অতি মানবীয় অনেক কিছুর অস্তিত্ব টের পাই। এই যেমন ঘরের টিনের চালের ওপরে হঠাৎ মনে হয় ৮০-১০০ কেজি ওজনের বালির বস্তা ঠাস করে পড়ে যায়। এত ভারী কিছু টিনের চালের ওপর পড়লে নিশ্চয়ই টিনের ওপর এর চিহ্ন থাকবে, কিন্তু খুঁজতে গেলে পুরো চালের ওপরে কোনো দাগ পাওয়া যায় না। আর এগুলো ঘটে ঠিক রাত ১২টার পর থেকে একদম রাত ৪টার মধ্যে। মাঝে মাঝে বাড়ির সাথেই বাঁশের বাগানে মনে হয় যেন টর্নেডো বয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে কোথাও বাতাস পর্যন্ত নেই। আবার রাত ১২টার পর ঘর থেকে বাইরে গেলেই দেখা যায় নারিকেল গাছের মাথায় আলো জ্বলছে। তবে এদের কেউ কখনো আমাদের ক্ষতি করে না, তাই এগুলো নিয়ে আমরা তেমন একটা মাথাও ঘামাই না। মাঝে মধ্যে একটু ঝামেলা হয়, যেমন বাইকের চাবিটা যেখানে ছিল সেটা আর ওখানে থাকে না। আম্মা একটু পাশের বাড়িতে যাবেন, চশমাটা যেখানে রাখেন সেখানে তিনি খুঁজে পাচ্ছেন না। রান্না করতে যাবেন, চুলার পাশে দেশলাইটা রেখেছিলেন, ওটা আর সেখানে নেই। আমি হয়তো মানিব্যাগে কিছু টাকা রেখেছিলাম, ওখান থেকে কোনো টাকা নেই। নেই মানে নেই, একদম গায়েব। এগুলো একদম গা শোয়া হয়ে গেছে, তাই কিছু মনেই করি না। আমি বরং দেখেছি কোনো বড় ধরনের বিপদে পড়লে কেউ যেন কারো অজান্তেই আমাকে খুব কেয়ারফুলি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছে। যেমন ধরুন ২০১৬ সালে আমি প্রথম বাইক চালানো শিখি নানার বাড়ি কুষ্টিয়া গিয়ে। মামার বাইক নিয়ে প্রথম দিনই চলে যাই কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আবার ফেরত আসি। বাড়ি পৌঁছানোর ঠিক আগে বটতলা নামের একটা জায়গা আছে, অনেক বড় একটা ৪ রাস্তার মোড়। ওখানে এসে আমি গাড়ির স্পিড কমাতে পারছিলাম না। একে তো নতুন চালানো শিখেছি, এখনো আয়ত্ত হয়নি, তার উপরে সামনে বিরাট জ্যাম, যা এই মাত্র ছাড়তে শুরু করেছে। পাশের লেনে সামনে থেকে একটা ট্রাক মাত্র অ্যাক্সেলারেট করে আসতে শুরু করেছে। আমি ভুল করে ওই ট্রাকের সামনেই বাইক চালিয়ে দিয়েছি। ওই অবস্থায় আমি কোনো মতেই বাইক কন্ট্রোল করতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কে যেন আমার হাতের ওপর দিয়ে জোর খাটিয়ে বাইকটাকে হঠাৎ অনেক স্পিড বাড়িয়ে ট্রাকের সামনে দিয়ে ৬ ইঞ্চি উঁচু ফুটপাতের ওপর উড়িয়ে নিয়ে গেল। আমি ট্রাকের দিকেই তাকিয়েছিলাম। মাত্র আধা ইঞ্চির জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম। ট্রাক থামিয়ে ড্রাইভার এসে আমাকে একটু বকা দিয়ে বলল, এইভাবে কেউ গাড়ি চালায়? আমি শুধু নির্বাক চোখে তার দিকে তাকিয়েছিলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি বাইক থামিয়ে প্রায় আধা ঘন্টা ওইখানে একটা চা স্টলে বসে রেস্ট নিয়েছি, পানি খেয়েছি, কিন্তু শরীরের কাঁপুনি যায়নি। অদ্ভুত ঘটনা হলো, সময়টা ছিল মাগরিবের আজানের মাত্র ২-৩ মিনিট আগে। আবার ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি আমি পাবনা যাচ্ছিলাম রাত ৮টার দিকে। আমাদের যাওয়ার পথে একটা জায়গা পড়ে, নাম দরগাতলা। হঠাৎ আমার সিএনজিটা অ্যাক্সিডেন্ট করে উল্টে যায় রাস্তার উপর, যেখানে গাড়িতে আমি আর ড্রাইভার ছাড়া কেউ ছিল না। ঘটনাটা হয়েছিল এরকম, আমি আর ড্রাইভার দুজনেই দেখলাম রাস্তার পাশে বিয়ে বাড়ি থেকে ৪টা কুকুর লাফিয়ে রাস্তার ওপর চলে আসে। হঠাৎ এই রকম হয়, ড্রাইভার কন্ট্রোল করতে পারেননি, সিএনজিটা উল্টে যায়। আমি মোটা জ্যাকেট আর আর্মি প্যান্ট পরেছিলাম, তাই শরীরের কোথাও ফ্র্যাকচার হয়নি। আমার বাম পাটা সিএনজির চাকার ভেতর চলে যায়। আমি সিএনজির নিচে চাপা পড়ি।
মাথাটা রাস্তার পিচের সাথে ঘষা লেগে খুলি উড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে যেন আমি সেদিনও বেঁচে যাই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি খুব জোরে চেঁচাতে থাকি, বাঁচাও বাঁচাও বলে। আমি মনে করেছিলাম বিয়ে বাড়ির হট্টগোলের কারণে হয়তো কেউ বুঝতেই পারবে না, কিন্তু দেখি 1-2 মিনিটের মধ্যেই লোকজন ছুটে এসে ধরাধরি করে উল্টে থাকা সিএনজিটা সোজা করলো, আমাকে আর ড্রাইভারকে টেনে বার করলো। পায়ে 3 জায়গায় মাংস উঠে পায়ের হাড় বের হয়ে গেছিল। কেউ যেন আমাকে বিপদ আপদ থেকে সবার অলক্ষ্যে সাহায্য করে চলেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি যখন উঠে দাঁড়িয়ে চারিদিকে ভালো করে খেয়াল করলাম, দেখতে পেলাম কিসের বিয়ে বাড়ি কিসের কুকুর। যতদূর চোখ যাচ্ছে কোথাও কোনো বিয়ে বাড়ি তো নেই, রাস্তার আশেপাশে কোথাও কোনো কুকুর বা কুকুরের ডাকাডাকিও নেই। আমি হতবাক হয়ে শুধু চেয়ে চেয়ে দেখলাম। লোকজন ছুটে এসেছিল রাস্তার পাশের একটা ছোট দোকান থেকে। আমি আর তাদের কিছু বলিনি। আমি এখন আমার সাথে ঘটা একটা সাম্প্রতিক ঘটনা বলছি। ঘটনাটা পাবনা শহরের কোনো এক জায়গার, কিছুদিন আগের কথা। আমি আমার মিড টার্মের শেষ পরীক্ষা দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম কলেজের পাশের এলাকায়। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় ঘনিয়ে একদম গোধূলি হয়ে গেছে আমি খেয়াল করিনি। আমার বাড়িতে ফিরতে ফিরতে ওখান থেকে প্রায় 30 কিলোমিটারের রাস্তা, সিএনজিতে ফিরতে হবে। তাই বন্ধুদের বারবার বলছিলাম আমি চলে যাব, তোরা আমাকে এগিয়ে দে। তো বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে আমি মেন রোডে উঠবো। 2-3 মিনিটের রাস্তা। অদ্ভুত বিষয় হলো, মাগরিবের আজান দেওয়ার মাত্র 5 মিনিট বাকি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার বাম পাশে ছোট একটা কালী মন্দির, সাথে একটি নারিকেল গাছ, কিছু জংলা লতা, সবটাই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মাত্র আধা শতক জায়গার মধ্যেই হবে পুরোটা। কারা এখানে পুজো দিতে আসেন সেটা হয়তো কেউ খেয়ালই করে না, কারণ একটু পাশেই অনেক বড় একটা কালী মন্দির। যাই হোক, আমরা মন্দিরের একদম গা ঘেঁষে হেঁটে যাচ্ছি 4 বন্ধু, আর আমি একদম বাম পাশে। হঠাৎ আমার শরীরের ভেতর একটা জোরে ঝাঁকি দিল। কেন হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বন্ধু আকাশ হঠাৎ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর কিছু হয়েছে? হঠাৎ এমন দেখাচ্ছে কেন? আমি বললাম, কই কি হবে আবার? আসলে আমিও কিছু বুঝতে পারছিলাম না। এটা নিয়ে ওরা আর তেমন ঘাটাঘাটি করলো না। হঠাৎ করেই মনে পড়লো আপুদের বাড়িতে যেতে বলেছিল, তাই আমি একটা ইজি বাইকে উঠে পড়লাম। টেবুনিয়া যাব। আপুদের বাড়িতে 6-7 কিলোমিটার রাস্তা। ওরাও আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি বসেছিলাম ড্রাইভারের ডান পাশে। গাড়ি একটু সামনে এগোতেই আমার ঘাড়টা কেমন যেন একটু একটু ব্যথা করতে শুরু করলো। আস্তে আস্তে আমার পুরো ঘাড়ি কেমন যেন পাকা হয়ে গেল এবং দৃষ্টি কেমন যেন ঝাপসা হয়ে গেল, আর হুঁশ বোধ আস্তে আস্তে কমে গেল। আমি খুব চেষ্টা করে যাচ্ছি যেন বেহুশ না হয়ে যাই। আমি হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম, অনেকটা হাঁপানি রোগীর মতো, আর মুখ দিয়ে গড় গড় আওয়াজের মতো নিঃশ্বাস বেরোচ্ছিল। আমি সব অনুভব করতে পারছিলাম, কিন্তু আমার নিজের ওপরে নিজের কোনো কন্ট্রোল ছিল না। ইজি বাইকের ড্রাইভার খানিকটা জোরেই গাড়ি চালাচ্ছিল। আমি কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম আমার মুখ দিয়ে বের হচ্ছে, আস্তে চালা, আস্তে চালা। এই একটি কথা প্রায় 3-4 বার বললাম। আমি কখনো কোনো মানুষের সাথে অভদ্র ভাষায় কথা বলি না, কিন্তু মাঝবয়সী একজন গাড়ি চালকের সাথে কিভাবে তুই তো করে ভাষা বের হলো, এটা নিয়ে পরে আমি অনেক ভেবেও কোনো কুল কিনারা পাইনি। এর পরের ঘটনাটা আরো বেশি মারাত্মক। আমি টেবুনিয়া বাজারে নেমে গাড়ির ভাড়া দিলাম। গাড়িওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা করে নিচ্ছিল, কিন্তু আমি দেখলাম কাঁপা কাঁপা হাতে মানিব্যাগ থেকে 10 টাকা বের করে দিলাম, আর কেমন যেন ফ্যাকাশে গলায় ফ্যাস ফ্যাস করে বার দুয়েক বললাম, 10 টাকায় রাখ, 10 টাকায় রাখ, 10 টাকায় রাখ। এরপরে ওই ঘাড় বাঁকা করা ঝাপসা দৃষ্টি নিয়ে ঘোরানোর মতো করে হেঁটে হেঁটে ভ্যানে উঠলাম। এরপর আপুর বাড়িতে পৌঁছলাম। ওখানে যাওয়ার পর আমি একদম আবার স্বাভাবিক, আমার যেন কিছুই হয়নি। আপুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাদবাকি কাজ সেরে আমি আবার বাড়ির দিকে রওনা হলাম। আমার আপুর বাড়ি থেকে আমার বাড়ি আবার 22 কিলোমিটার রাস্তা। আমি সিএনজিতে উঠলাম। আমি কানে হেডফোন লাগিয়ে গান চালু করলাম। মাত্র গানটা 2 বার হলো, মানে 10 মিনিট পার হয়েছে।
দেখতে পেলাম সিএনজি ড্রাইভার আমাকে আমার বাড়ির রাস্তায় নামিয়ে দিল আর বলল, তাড়াতাড়ি বাড়ি যান, দেখে শুনে যায়েন। অথচ আমি যেখান থেকে সিএনজিতে উঠেছি সাধারণত সেখান থেকে আমার বাড়ি যেতে মিনিমাম 40 মিনিট সময় লাগে। এমনকি আমি গাড়ির ড্রাইভারকে চিনিও না, আর কোথায় নামবো সেটাও বলিনি। আর যখন আমি গাড়িতে উঠি তখন গাড়িটা এমনভাবে দাঁড়িয়েছিল যেন আমার জন্যই অপেক্ষা করছে। আর আমি গাড়ির কাছে যাওয়ার সাথে সাথেই গাড়িতে উঠে বসতে বলে। আমি গাড়িতে ওঠা মাত্র গাড়ি ছেড়ে দেয়, আর গাড়িতে আরো 4 জন যাত্রী আগে থেকেই বসেছিল। যাই হোক, বাড়ি ফেরার পথে আমি আমার স্টুডেন্টকে পড়াতে গেলাম। 1 ঘন্টা মতো পড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। ওখান থেকে আমার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে আবার সন্ধ্যার মতো শরীরের মধ্যে ঝাঁকুনি শুরু হলো। আমি তাড়াতাড়ি ফোন বের করে মেজো ভাইকে ফোন দিলাম, কিন্তু ভাইয়া ফোন ধরলো না। আবার আমার বন্ধু সাব্বিরকে ফোন দিয়ে আমার লোকেশন জানিয়ে বললাম, তাড়াতাড়ি বাইক নিয়ে আয়, আমাকে নিয়ে যা। ও আমার বাইক আনতে আমার বাড়িতে যাবে, 4-5 মিনিট দেরি হতে পারে, তাই আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। কিন্তু আবার আগের মতো ঘাড় বাঁকা হতে শুরু করলো। পকেট হাতড়ে সিগারেট খুঁজলাম, সিগারেট নাই, কিন্তু পকেটে লাইটার ছিল। লাইটার জ্বালিয়ে নাকের কাছে ধরতেই কেমন যেন ভালো লাগতে শুরু করলো। মানে আগুনের আলো আর তাপ নাকের কাছে লাগতেই একটু একটু স্বাভাবিক হতে লাগলাম। আমি রাস্তা দিয়ে খুব ভয়ে ভয়ে হাঁটছি। এমন সময় আমার স্কুলের বন্ধু আশিকের সাথে দেখা, ওদের বাড়ির সামনে। আমি ওকে কিছু রাস্তা এগিয়ে দিতে বললাম। আশিক আমাকে সাথে করে কিছু দূর এগিয়েও দিল। তখনই সাব্বিরকে দেখতে পাই। সাব্বির বাইক নিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর এবার প্রচন্ড ঝামেলা হতে লাগলো। আমার দৃষ্টি একদম শূন্য এবং ঝাপসা হয়ে গেল। চোখের মনি খোলা হতে লাগলো, ঘাড় আর কাঁধ পেকে গেল। আমি জাস্ট শরীরের অনুভূতিটা টের পাচ্ছি, কিন্তু আমার কোনো কন্ট্রোল ছিল না শরীরের ওপর। এরপরে আমার আর কিছুই মনে নেই। বাকিটা সাব্বিরের কাছে শোনা। ওর কথা মতো সাব্বির ঠাস ঠাস করে কয়েকটা চর মারলো আমাকে। আমার আরো একটা বন্ধু শোভম, পাশেই বাসা, ছুটে আসলো দেখার জন্য। আম্মা বাড়িতে ছিলেন না, কুষ্টিয়া গিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য। আমার মেজো ভাইয়াও বাড়ি ছিল না। আমি নাকি মুখ চড়ানো কণ্ঠে একবার বলেছিলাম, নাকের কাছে আগুন ধরা। পরে ওরা নাকি আমার নাকে আগুন ধরার পর আস্তে আস্তে আমার জ্ঞান ফেরে। মসজিদের হুজুর এসে রাতে একবার ঝাড়া দিয়ে গিয়েছিলেন, পানি পড়া গায়ে ছিটিয়ে দিলেন, আর পড়া পানি আমাকে খাওয়ানো হয়েছিল। এরপরে প্রায় 10 দিনের মতো খুব অসুস্থ ছিলাম। এখন মোটামুটি সুস্থ। এখন আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। আমার 5 ফিট 8 ইঞ্চি উচ্চতা আর ওজন মাত্র 63 কেজি। কিন্তু সমস্যা হলো, আমার নিজের কাছে মনে হয় আমার ওজন এতটাই বেড়েছে যেন প্রায় 200 কেজি ওজন আমার ঘাড়ে চেপে আছে। আমি খেয়াল করে দেখেছি, খালি পায়ে আমি শক্ত মাটির ওপর দাঁড়িয়ে থাকলে ওই জায়গাটা প্রায় আধা ইঞ্চির মতো দেবে যায়। পায়ের স্যান্ডেলটা 1 সপ্তাহের বেশি পড়তে পারে না। মনে হয় অতিরিক্ত চাপে চিলতে হয়ে গেছে। শরীরটা সবসময় ব্যথা হয়ে থাকে। শরীরের কোথাও কেউ হাত দিয়ে একটু জোরে ধরলেই ওই জায়গাতে আঙুলের দাগ বসে যায়। হাঁটতে গেলে শরীরে কোনো ব্যালেন্স পাই না। অধিকাংশ সময় আমি বিছানাতেই শুয়ে থাকি। আমার বয়স মাত্র 24 বছর। আমার এই যুবক বয়সে এমনটা কি হবার কথা ছিল? আমার কি এই বয়সে সারাদিন বিছানায় শুয়ে কাটানোর কথা? হয়তো এর উত্তর কারো জানা আছে। আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সত্যি কথা বলতে রাসেল ভাই, আই এম অনার্ড টু প্রেজেন্ট হিয়ার। আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি যে আজকের এই এপিসোডে আমাকে ইনভাইট করেছেন, এবং সেই সাথে যারা ভূত এফএমের লিসেনার্স আছেন তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ। যারা আমার গল্প পছন্দ করেন, আমাকে পছন্দ করেন, এবং যাদের ভালোবাসার কারণেই বারবার এখানে আসা হয়। তো সত্যি কথা বলতে ভাই, মানে কি বলবো, আমি সত্যি খুব এক্সাইটেড আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে স্পেশালি ধন্যবাদ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে চলুন আমরা এখন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তাকে কিন্তু আপনারা অনেকেই চেনেন। তার নাম ফাইজান রহমান। ওনার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। আর এই ঘটনাটি মূলত ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা নামক গ্রামের। ঘটনাটি ওনার চাচা
অর্থাৎ ওনার বাবার চাচাতো ভাইয়ের মুখ থেকে উনি শুনেছেন, তার নাম হচ্ছে হাসান উদ্দিন মোল্লা। আর ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম জমির আলী। এই জমির আলী হচ্ছেন হাসান উদ্দিন মোল্লার প্রতিবেশী। ঘটনাটি যখন ঘটে, এক্সাক্ট সালটা বলতে না পারলেও এটা 1980 থেকে 85-র মধ্যবর্তী কোন একটা সময় হয়েছিল। এই যে জমির আলী, উনি পেশায় একজন কাঁচামাল বিক্রেতা ছিলেন। প্রতিদিন তার বাড়ি থেকে বিভিন্ন হাটে গিয়ে কাঁচামাল বিক্রি করতেন। একটা বাজারে তো হাট সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়, এরকম সপ্তাহব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু হাট হয়। কোনো হাট যদি শনিবার হয়, আর একটা জায়গায় কোনো জায়গায় হাট হচ্ছে রবিবার, আর একটা জায়গায় হাট সোমবারে। তো এইভাবে কিন্তু উনি ঘুরে ঘুরে হাটে গিয়ে সবজি বিক্রি করতেন। সকালবেলা বেরিয়ে যেতেন, বাসায় আস্তে আস্তে সন্ধ্যার পর বা এশার ওয়াক্ত হয়ে যেত। তো ঘটনাটি মূলত যেই রাত্রে ঘটে, ওই দিনের বেলা জমির আলী এবং তার খুব কাছের বন্ধু, প্রতিবেশী, পাশাপাশি বাড়ি, সেই বন্ধুর নাম হলো আব্দুল হক মিয়া। তো এই জমির আলী এবং আব্দুল হক মিয়া শিবরামপুর হাট নামক একটা জায়গায় কাঁচামাল বিক্রি করতে গিয়েছেন। তো ওখানে সবকিছু বেচা কেনা শেষ হতে হতে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে। ওই সময় অবশ্য বর্ষাকাল ছিল। আসরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে ওনারা রওনা দিতে শুরু করেছেন। দুর্ভাগ্যবশত হঠাৎ করেই ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের কবলে পড়ে একটি জায়গায় তাদেরকে আশ্রয় নিতে হয়। ওখানে যে শুধু এই জমির আলী এবং তার বন্ধু আব্দুল হক মিয়া ছিলেন বিষয়টা এরকম না, আরও তার মতো অনেকেই ছিলেন আর কি। তো ওখানে আশ্রয় নিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো অবস্থান করেন। আস্তে আস্তে ঝড় কমে আসে। বেশি সময় ঝড় ছিল না, সন্ধ্যার আগেই ঝড় মোটামুটি কমে যায়। ওনারা তখন ওখান থেকে রওনা দিয়ে মাসাইল নামক একটা গ্রাম রয়েছে, সেখানে চলে আসেন। তখনও কিন্তু ওনাদের সাথে আরো অনেক লোকই ছিলেন যারা তাদের মতোই ব্যবসা করতেন আর কি। একজনের সাথে আরেকজনের কিন্তু দেনা পাওনা থাকে কিছু। তারা নিজেদের মতো করে দেনা পাওনা বুঝে নিয়ে যে যার মতো করে বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আর জমির আলী এবং তার সাথে থাকা তার বন্ধু আব্দুল হক মিয়া যখন বাড়ির কাছাকাছি আসেন, তখন তাদের শরীরে তো আসলে যে কাদা, তারপর তাদের যেই মাথায় যে টুপরি থাকে, যে টুপরির মধ্যে কাঁচা তরকারি রাখেন, এগুলো তো কাদা টাদা লেগে গিয়েছে, এগুলো তো ধোয়ার প্রয়োজন। তো ওনাদের বাড়ির কাছাকাছি বেশ মোটামুটি বড় সাইজের পরিত্যক্ত একটি পুকুর ছিল। এটা সম্পূর্ণরূপেই পরিত্যক্ত বলা যায়, মাঝে মাঝে কেউ কোনো বিশেষ কাজে ব্যবহার করেন আর কি, কিন্তু রেগুলার না। আর তখন তো বর্ষাকাল ছিল, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই পুকুরের পানিও বেশ বৃদ্ধি পেয়েছে, অনেকটা ভরেই গেছে বলতে হবে। এই জমির আলী এবং আব্দুল হক মিয়া চিন্তা করেন, যেহেতু পুকুরে পানি এখন বেড়ে গেছে, আর এই যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কাদা টাদা লাগছে জামা কাপড়ে, টুপড়িতে লাগছে, পায়ে লাগছে, তো এই পানি থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই, আমরা টুপড়িটাও ধুয়ে নেই। তো যে কথা সেই কাজ, ওনারা দুজনে মিলে পুকুরের কোনায় গিয়ে তাদের শরীরে থাকা কাদা মাটি এবং মাথায় করে আনা ওই টুপড়িটা ধুতে শুরু করেছেন। কয়েক মিনিটের মধ্যেই তারা দুজনেই খেয়াল করলেন যে পুকুরের অপর প্রান্ত থেকে, ঝোপঝাড়ের ভিতর থেকে কেউ একজন কি করলো, এসে পুকুরের ঢাল বেয়ে নেমে পুকুরের পানিতে কিছু একটা ধুচ্ছে। পানিতে কোনো কিছু ধুলে যেরকম শব্দ হয়, ঠিক ওরকম শব্দই আসছে। ওই মুহূর্তে জমির আলী উনি বলে উঠলেন, এই কে ওখানে? কদম মিয়ার মা না আপনি? তো এই যে কদম মিয়ার মা, ওনার বাড়িও কিন্তু এই জমির আলীর বাসার কাছাকাছি। উনি আবার কি করেন, ওই হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালেন। ওনার মুরগিগুলো ওই পুকুরের চারদিক দিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, আর ওনার হাঁসগুলো পুকুরের পানিতে সারাদিনই সাঁতার কাটে। ওই পুকুরের ভেতরে থাকা শামুক, তারপরে ঝিনুক বা অন্যান্য কেঁচো, এই জিনিসগুলো খায় আর কি। আর মাঝে মাঝে কিন্তু এই কদম মিয়ার মা উনি এসে ওনার কিছু কিছু জিনিস ওই পুকুরে মানে পরিষ্কার করেন। সেই হিসাবে কিন্তু ওই পুকুরের যে কয়েকজন ব্যবহারকারী, তার মধ্যে এই কদম মিয়ার মাও একজন। তো ওই সময়ে কিন্তু কদম মিয়ার মার আসার কথা না, তখন কিন্তু রাত হয়ে গেছে। তো যখন এই যে জমির আলী উনি যখন বলেছেন যে কদম মিয়ার মা না আপনি, কিন্তু ওই পাশ থেকে কোনো কথা ভেসে আসে না। মানে সেই
সে তার মতো করে কাপড় চোপড় বা কোনো কিছু ধুচ্ছে আর কি। এরপর এই যে জমির আলী চাচা আবারও বলে ওঠেন, ও চাচি, এত রাতের বেলা এগুলো ধুতে আসছেন, এত রাতের বেলা আসছেন কেন? দিনের বেলা সময় পান নাই? এরপরও ওই পাশ থেকে কোনো জবাব আসে না। জমির আলী একই কথা 2-3 বার বলে। তখন পাশ থেকে এই যে আব্দুল হক মিয়া জমির আলী চাচাকে বলেন যে, এই জমির, চাচির তো বয়স হয়েছে, মনে হয় কানে শুনতে পায় নাই। তখন জমির আলী বলেন যে, আরে চাচি, এত রাতের বেলা এখানে ধুতে আসছে, সারাদিন মনে হয় সময় পাই নাই, কারণ কাপড় চোপড়ও ধুচ্ছে, আবার দেখে হাঁড়ি পাতিলও ধুচ্ছে। এখন এই জিনিসগুলো ধুয়ে উপরে উঠতে তার কষ্ট হবে, ওখানে তো ঘাট নাই, আর বৃষ্টি টিষ্টি হয়েছে, এই পুকুরের ঢালটাও কর্দমাক্ত হয়ে গেছে, আবার পড়ে যেতে পারে, বয়স্ক মানুষ। তো আমি গিয়ে ওনাকে একটু তুলে দিয়ে আসি বা বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, তুই পরিষ্কার হয়ে নে। এইটা এই জমির আলী চাচা আবার আব্দুল হক মিয়াকে বলেন। তা আব্দুল হক মিয়া বলেন, আচ্ছা ঠিক আছে, বাড়ির কাছাকাছি তো চলে আসছি, তুই যা, চাচিকে উঠাই দিয়ে তাকে বাড়ি পৌঁছাই দিয়ে তুই বাসায় চলে যা, আমি আমার মতো করে বাসায় চলে যাচ্ছি। এই যে আব্দুল হক মিয়া দেখলেন যে জমির আলী চাচা ওনার টুপিটা হাতে নিয়েই পুকুরের আইল ধরে ওই পাশটাতে চলে যাচ্ছেন। তো এইটা দেখার পরে আব্দুল হক মিয়া যিনি, উনি ওনার মতো করে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিলেন, হঠাৎ করে প্রচন্ড চিৎকার। এই চিৎকার কার? এই যে জমির আলী চাচার। তো তার বন্ধুর এই চিৎকার শুনে উনি তো তার এই টুপরি ফেলেই দৌড়ে পুকুরের উপরে উঠে গেছেন, খুঁজছেন যে চিৎকারটা আসে কোথায়। উনি ওই চিৎকারের উৎস ধরে কিছুটা এগিয়ে গিয়ে দেখেন যে এই যে জমির আলী চাচা, উনি এলোমেলো দৌড়াদৌড়ি করছেন অন্ধকারের মধ্যে। তবে যতটুকু চাঁদের আলো, যদিও বর্ষার সিজন ছিল, ঝড় হয়েছে বিকালের দিকে, ওই মাঝে মাঝে আসলে চাঁদ উকি দিচ্ছিল, তাতেই দেখতে পাচ্ছিলেন যে এই যে জমির আলী চাচা উনি দৌড়াচ্ছেন। তো এই আব্দুল হক মিয়া উনিও তার বন্ধুকে ধরার জন্য দৌড়ানো শুরু করেছেন। একটা পর্যায়ে যখনই এই জমির আলী চাচাকে উনি টাচ করেছেন বা ধরে ফেলেছেন, সাথে সাথেই এই জমির আলী চাচা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যান। যেহেতু বাড়ি কাছেই ছিল, দ্রুত তাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেন। বাড়ির লোকজনও চলে আসে। তখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। বেশ খানিকক্ষণ চেষ্টার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে। তবে উনি খুব আতঙ্কিত ছিলেন, আর মনে হচ্ছে এতটা ভয় পেয়েছেন উনি কথাই বলতে পারছেন না। আর জ্ঞান ফেরার পর উনি পরিবারের সদস্যদেরকেও ঠিকমতো চিনতে পারছেন না, একা একা বিড়বিড় করে কি যেন বলছেন নিজে নিজে। তখন এই আব্দুল হক মিয়া এই জমির আলী চাচার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন যেন ভয়ের কোনো কারণ নাই, মনে হয় কোনো কিছু দেখে ভয় পাইছে, আমি একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসি। তো হুজুর এসে জমির আলীকে রুকিয়া করবে এবং পানি পড়া দেবে। তো হুজুর আসেন, ডেকে নিয়ে আসা হয় আর কি পার্শ্ববর্তী একটা মসজিদ থেকে। উনি এসে কিছুটা রুকিয়া করেন, ওনার যতটুকু জানা ছিল পানি পড়া দেন। এতে করে জমির আলী কিছুটা স্বাভাবিক হয়। আব্দুল হক মিয়া ও তার পরিবার জমির আলীকে পরবর্তীতে জিজ্ঞেস করে যে কি হয়েছিল রে ভাই, বিশেষ করে এই আব্দুল হক মিয়া, যে তুই কি এইভাবে দৌড়াদৌড়ি করলি কেন? আমি তো ছিলাম ওইখানে, হঠাৎ তুই গেলি এই কদম মিয়ার মাকে সাহায্য করার জন্য, তখন কি হলো, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি কেন করলি? তো এই একই প্রশ্ন তার পরিবারের সদস্যদেরও ছিল। তখন এই জমির আলী চাচা বলেন যে উনি কদম মিয়ার মা ভেবে যখনই ওই বৃদ্ধা মহিলার কাছাকাছি গিয়েছেন, তার থেকে 2-3 হাত যখন দূরে আছেন, তখন দেখতে পান যে খুবই বিভৎস এক বৃদ্ধা নারী একটি আস্ত কালো ছাগলকে চিবিয়ে খাচ্ছে। আর উনি এটাও স্পষ্টভাবে দেখেছেন যে ওই ছাগলের মাথাটা তখন এই বিভৎস বৃদ্ধা মহিলার মুখে ঘাড় থেকে মাথাটা ছিঁড়ে ফেলা হয়েছে, আর ওই ছাগলের 4টি পা পানির মধ্যে নড়াচড়া করছে, ছটফট করছে। মানে তখনও ওই ছাগলটা হয়তোবা মরে নাই এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে মাথা ছিঁড়ে ফেলেছে। টান দিয়ে ছেঁড়ার পর শরীর ছটফট করে না, ওইরকম ছটফট করছিল। আর ওই অবস্থায় কিন্তু মাথাটা, মানে পুরো মাথাটাই কামড় দিয়ে ধরে রেখেছে ওই বৃদ্ধা মহিলা। যখন এই জমির আলী চাচা ওই দিকটাতে গিয়েছেন, তখন নাকি ওই বৃদ্ধা মহিলা তার মুখ থেকে মাথাটা নিচে ফেলে দিয়ে বলছে, তোর এত বড় সাহস, তুই ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছিস যে আমি কি করি এইটা দেখতে।
এটা বলার পরপরই ওই বৃদ্ধা মহিলাটা উঠে দাঁড়ায়, বিদঘুটে একটা হাসি দেয়। এই দৃশ্য দেখে উনি চিৎকার করতে করতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকেন। কোন দিকে দিয়ে উনি দৌড়াচ্ছেন এটা ওনার কোনো খেয়াল নাই। তখন তার কাছে হঠাৎ করে মনে হয় যে কেউ তাকে ধরে ফেলেছে। এরপরে ওনার আসলে আর কিছু মনে নাই, সেন্সলেস হয়ে যান। তখন তো এই যে আব্দুল হক মিয়া উনি ধরে ফেলেছিলেন আর কি। তো যাই হোক, এই ঘটনা ঘটার সপ্তাহখানেক পার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর জমির চাচাও যে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন বিষয়টা এরকম না, উনিও স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, আবার উনি স্বাভাবিক কাজকর্ম করছিলেন। পরিবারের সদস্যরাও মনে করেছিল যে ভয় পেয়েছেন, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, যেহেতু পরবর্তীতে আর কোনো সমস্যা হচ্ছিল না। তো এই ঘটনার সপ্তাহখানেক পর থেকে শুরু হয় ভয়ঙ্কর কিছু ঘটনা। এক রাত্রে জমির আলী চাচা ঘুমিয়েছিলেন তার ঘরে। গভীর রাত্রে হঠাৎ করে কোনো কিছুর ধস্তাধস্তির আওয়াজে এই জমির আলী চাচার ঘুম ভেঙে যায়। জমির আলী চাচা ঘুম থেকে উঠে কিসের ধস্তাধস্তি হচ্ছে এই জিনিসটা দেখার জন্য ঘর থেকে বের হন। ঘর থেকে বের হয়ে দেখেন তার বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা একটি ছাগল পড়ে আছে। তখন তো জমির আলী চাচা চেঁচামেচি শুরু করেন। তার চেঁচামেচি শুনে পরিবারের সবাই ঘর থেকে বের হয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় উঠানে শরীর থেকে মাথা বিহীন একটি ছাগল পড়ে আছে। এটা তারই ছাগল, মানে এই জমির আলী চাচারই ছাগল। এই দৃশ্য দেখে পরিবারের সবাই বুঝে যায় ঘটনা কিন্তু অস্বাভাবিক। কারণ হলো জমির আলী চাচা যখন ওই বৃদ্ধা মহিলাকে দেখেছিলেন তখন কিন্তু ওই বৃদ্ধা মহিলা একটি ছাগল খাচ্ছিলেন, আর সেই ছাগলটার মাথা ছিঁড়ে উনি মুখের মধ্যে যখন দিয়েছেন তখন কিন্তু জমির আলী চাচা দেখেছেন। একই ঘটনা এখানেও তো হলো, একটি ছাগল, সেটার মাথা নাই, উঠোনে পড়ে ছটফট করছে। আসলে ওই ঘটনার সাথে এই ঘটনার একটি কানেকশন রয়েছে, এটা কিন্তু পরিবারের সবাই বুঝতে পেরেছিলেন। ওই দিনের মতো রাতের বেলা ওনারা ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু তার থেকেও বেশি মনে কষ্ট পেয়েছিলেন। ওনারা গরিব মানুষ, দীর্ঘ সময় ধরে এই গরু ছাগল লালন পালন করেন, বিশেষ করে কুরবানি ঈদের আগে সেটা বিক্রি করবেন, বেশি টাকা পাবেন, এই চিন্তা থেকে কিন্তু পশুপালন করেন ওনারা। সেখানে একটি ছাগল এইভাবে যদি মারা যায় এটা তো ওনাদের জন্য কষ্টের কারণ। ভয়ও পেয়েছিলেন, মনে কষ্ট পেয়েছিলেন। ওই রাত্রের মতো বিষয়টা তারা মেনে নেন। দ্বিতীয় রাত্রে একদম সেম ঘটনা ঘটে। গভীর রাত্রে হঠাৎ করে কোনো কিছু ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান তারা। এইবার যে শুধু জমির আলী আগে শুনেছেন বিষয়টা এরকম না, একসাথে আরো অনেকেই শুনেছেন তার বাড়ি। তখন তারা যখন বের হয়ে আসেন এসে দেখেন আর একটা ছাগলের সেম অবস্থা, সেটা ছটফট করছে, সারা উঠোন রক্তে ভরে গেছে। মনে হচ্ছে এই ছাগলটা উঠোনের এক পাশ থেকে আর এক পাশে ছটফট করতে করতে গিয়েছে, আর রক্তে উঠোন সয়লাভ হয়ে গেছে। ওই রাত্রেও আরেকটি ছাগলের মর্মান্তিক মৃত্যু ঘটে। তৃতীয় দিন রাতের বেলা আবার সেই ধস্তাধস্তির আওয়াজ। এবার মনে হচ্ছে ধস্তাধস্তিটা একটু বেশি হচ্ছে। এবার জমির আলী চাচার ঘুম ভেঙে যায়। উনি ঘর থেকে বের হয়ে আসেন, এসে দেখেন যে উঠোনে কালো কুচকুচে এক বৃদ্ধা মহিলা একটি ছাগলকে চিড়ে খাচ্ছে। মাথা যে ছিঁড়ে ফেলেছে বিষয়টা এরকম না, ওই ছাগলের বুকের এখান থেকে ছিঁড়ে ফেলেছে, ভেতর থেকে কলিজা এগুলো খাচ্ছে বলে মনে হচ্ছিল। এই দৃশ্য দেখে জমির আলী চাচা ভয় পাওয়ার থেকে ওনার বেশি রাগ হয়েছিল যে আমি গরিব মানুষ, এই জিনিসটা বারবার আমার ক্ষতি করছে। আমার দুইটা ছাগল এর আগে মেরে ফেলেছে, এখন আবার আর একটা ধরেছে। তো এটা দেখার পর উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন এবং বলেন যে এই বেটি, তুই আমার পিছনে লাগছিস কেন? আমার ক্ষতি করে তোর কি লাভ হচ্ছে? যা বেরো এখান থেকে। এইভাবে উনি ধমক দেন। আর এদিকে এই জমির আলী চাচার চিৎকার শুনে ওই কালো কুচকুচে নারী অবয়বটি রক্তাক্ত ছাগলটি উঠোনে ফেলে রেখে হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে ওই পরিত্যক্ত পুকুরের ঝোপের দিকে চলে যায়। এদিকে জমির আলী চাচার চিৎকারে বাড়ির সবাই বের হয়ে এসে দেখেন যে আরো একটি ছাগল মৃত অবস্থায় উঠোনে পড়ে আছে। তো জমির আলী চাচা আসলে ভয়ে
শরীর কাঁপছে এরকম না, ওনার রাগে শরীর কাঁপছে। ওনার ইচ্ছা করছিল যে দা একটা নিয়ে ওই বৃদ্ধা মহিলা যে অবয়বটা ওইটার ঘাড়ে একটা কোপ বসিয়ে দেবে। মানে রাগ যখন মানুষের হয় তখন কিন্তু ভয় কাজ করে না, ভয়ের ঊর্ধ্বে উঠে যায়, এমন একটা অবস্থা। জমির আলী চাচার অবস্থা ওইরকমই হয়েছিল। তো যাই হোক, পরিবারের সদস্যদেরকে উনি বলেন যে ওই রাত্রে কদম আলীর মা ভেবে বা কদম মিয়ার মা ভেবে যাকে উনি সাহায্য করার জন্য গিয়েছিলেন সেই মহিলাকে উনি উঠোনে দেখেছেন। তার মানে হচ্ছে আগে যে দুটো ছাগলকে হত্যা করা হয়েছে সেটাও এই মহিলারই কাজ। এখন এটা সমাধান কি? সমাধান তো করতে হবে। এই যে জমির আলী চাচা, ওনার এক বোনের বিয়ে হয়েছিল পুরান ঢাকার লালবাগে। তো উনি কি করেছেন, সকালবেলায় লালবাগে চলে আসছেন। এসে ওনার বোনের বাসায় যাওয়ার পর বোনের হাজবেন্ডের সাথে উনি কথা বলেন। তো পুরান ঢাকার লালবাগে বেশ বড় একটা মসজিদ রয়েছে, মসজিদের নামটি ফাইজান রহমান ভাই আমাকে বলতে পারেন নাই। তো ওই মসজিদের একজন হুজুরের সাথে ওনার বোনের হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক ছিল। সেই হুজুর এই ধরনের বিভিন্ন কাজ করতেন। সেই হুজুরের কাছে এই বিষয়টা খুলে বলেন তারা। তো হুজুর বলেন যে আমাকে কিছুটা সময় দেন, আমি বিস্তারিত একটু জেনে নিই। তো হুজুর কিছুটা সময় নেন, মোটামুটি 10-15 মিনিট পর হুজুর আবার ওনাদেরকে ডাকেন। এই সময়ের জন্য উনি ভেতরে একটি ঘরে গিয়েছিলেন আর কি। তো সেখান থেকে ফেরত আসার পর হুজুর বলেন যে দেখেন, যেই জিনিসটাকে আপনারা দেখেছেন এটা অনেক বয়স্ক, খুব শক্তিশালী একটা বৃদ্ধা মহিলা জিন। কাঁচা মাংস খাওয়া ওর একটা নেশা। মূলত আপনি ওই দিন দেখে ফেলেছিলেন, ওকে বিরক্ত করেছেন, এই জন্যই ও এসে আপনাকে বিরক্ত করছে। এবং আপনার বাড়ির যে কয়েকটা ছাগল আছে, এই ছাগলগুলো খাওয়া শেষ করে বা মেরে ফেলে গরুগুলোকে ধরবে, আস্তে আস্তে মানুষগুলোকে ধরবে। এখন তো আমার বয়স হয়ে গেছে, এই ধরনের চিকিৎসাগুলো বা এই ধরনের সমাধানগুলো সেই জায়গায় গিয়ে করতে হয়। আমার পক্ষে এখন সেই জায়গায় যাওয়া সম্ভব না। আপনার বাড়িতে চলে যান, ইনশাল্লাহ এই সমস্যা ঠিক হয়ে যাবে। হুজুরের আশ্বাসে আল্লাহর উপর ভরসা করে এই জমির আলী চাচা বাড়িতে চলে আসেন। উনি যেই রাত্রে চলে আসেন ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি এবং আর কখনোই সমস্যা হয়নি। এই সমস্যাটার সমাধান ওই হুজুর কিভাবে করেছিলেন এটা জানা যায় না। এই হুজুর বাড়ি বন্ধও করেন নাই, কোনো তাবিজও দেন নাই, কোনো তেল পড়া পানি পড়াও দেন নাই। উনি যে কিভাবে এটা সমাধান করেছিলেন এইটা ওই হুজুর বলতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আপনারা শুনবেন গ্রামের ভয়ঙ্কর ঘটনাগুলো। এছাড়াও আরো অনেক ঘটনা শুনতে পাবেন। শুধুমাত্র বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোড। আপনারা যারা বাছাই করা ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে অসংখ্য ঘটনা পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। আমরা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে নতুন নতুন ঘটনা পাবলিশ করি। তো চলুন আজকের ভিডিওতে যে ঘটনাগুলো শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আসি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো রাসেল ভাই। হ্যালো বাবু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা শুরু করছি। এটা হচ্ছে একটা মানে নিউলি ডেভেলপড একটা বিল্ডিং নিয়ে। এটা হচ্ছে ঢাকার মানে উত্তরের কাছাকাছি একটা জায়গায় একটা বিল্ডিং ওখানে তৈরি হয়। ইটস লাইক কাইন্ড অফ আ সিটি, নাম বলা যাবে না। যাই হোক, ওইখানে যখন নাকি বিল্ডিং গুলো তৈরি হয় তখন আমার পরিচিত আর কি, আমার এক স্টুডেন্ট, ওরা ওখানে আর কি আপনার অ্যাপার্টমেন্ট কিনে। তো যখন জায়গাটা ডেভেলপ হচ্ছে তখন ওরা দেখতে গিয়েছিল জায়গাটা বেশ বেশ ওয়েল অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেড জায়গা, সবকিছুই আছে এবং সব মানে খুব সুন্দর আর কি। তো যাক, তো ওরা যেখানে বিল্ডিংটা কিনে সেটা মানে বেশ মানে ইসের লাইক লাস্টের দিকে আর কি বিল্ডিংটা পড়ে এবং ওই বিল্ডিংটার মানে তখনও ওই ব্লকগুলো আর কি যেখানে কাজ হচ্ছে সেটা পুরো কমপ্লিট হয় নাই আর কি। তো যাই হোক, ওর বাবা কথা বলার কারণে এই কমপ্লেক্সের ওদের সাথে কথা বলার কারণে ওদের বিল্ডিংটার মধ্যে যদিও লাইক সবগুলো
অ্যাপার্টমেন্টের কাজ শেষ হয় নাই, লাইক নিচের দিকে মাত্র কয়েকটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়েছে। ওদের 8 তলা না 9 তলায় জানি এরকম, আমি ফরগেট, মানে পুরোপুরি আমি ক্লিয়ারলি মনে করতে পারছি না ফ্লোরটা। ওখানে ওদের আর কি কাজটা হলে মানে শেষ করে দেয়, মানে বলে যে এটা আমরা কমপ্লিট করে দিব, আপনি উঠে যেতে পারবেন। তো ওর বাবা মোটামুটি ওই দিন জায়গাটা কমপ্লিট করার পরে ওরা একদিন সময় মতো ওই বিল্ডিং এ উঠে যায় আর কি। তো যাক, ওর কথা হচ্ছে যে জায়গাটা খুবই সুন্দর ছিল, এন্ড যখনই বেরোতো দেখা যেত যে রাতের বেলা বেশ কোয়াইট একটা নাইস এনভায়রনমেন্ট লাগছিল। যাই হোক, তো বাসাটা যখন উঠে ওদের ফ্যামিলিতে ছিল ও, ওর বোন আর ওর একটা ছোট ভাই, একদম ছোট নিউবর্ন, লাইক নিউবর্ন বলতে ঠিক না, লাইক 3-4 বছর বয়স হবে ভাইটার। আচ্ছা। তো ওই ছোট ভাইটার জন্য ওরা আর কি অ্যাকচুয়ালি একটা রুম রেখেছিল। রুমটা হচ্ছে ওর বাবা আমার রুমের ঠিক পাশে, এবং ওটাকে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওইভাবে করে রেডি করে রেখেছে। ওখানে ক্রিব আছে, রকিং চেয়ার আছে, সবকিছু ওখানে রেখে ওরা রাখছে, এবং চিন্তা করছিল যে কয়েকদিন পরে যখন নাকি আর একটু ইউজ টু হয়ে যাবে, ওর বাচ্চা মানে ওর ভাইটা একটু বড় হলে ওখানে আলাদা থাকবে ওর ভাই। আচ্ছা। তো ওরা ওই বাসায় উঠে, এবং ওঠার পর থেকে ওই বাসার মধ্যে ওরা মানে ওর কাছে খুব একটা মানে ফিশি ফিলিংস হয় বাসাটাতে ওঠার সময়, কারণ লিফটটা মাঝখানে কিন্তু কোনো ফ্লোরে থামে না আর কি। মাঝখানে ওই যে 2 তলা 3 তলা পর্যন্ত এমনি আছে, তারপর টান দিয়ে একদম সোজা ওদের ফ্লোর পর্যন্ত ওঠার একটা ব্যবস্থা ওরা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতে হতো আর কি। জি। তো সিঁড়ি দিয়ে যখন উঠতো তখন দেখতো যে সিঁড়ি দিয়ে বেশ মাঝখানের ফ্লোর গুলা বেশ অন্ধকার, এবং বিশাল একটা কমপ্লেক্সের মধ্যে সিঁড়ি দিয়ে যখন উঠতেছে, তো অন্যান্য ফ্লোর গুলা যেখানে আছে সেগুলো দরজা লাগানো ছিল না, বেশ দেখা যেত হু 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 করে বাতাস এরকম খেলা করতো মাঝখানে। তো জিনিসটা ওর কাছে মানে খুব মানে বেশ গা শিরশিরানি লাগতো আর কি। আচ্ছা। তো ওখানে ওঠার 3-4 দিন পর একদিন রাতের বেলা এরকম ও উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, ওঠার পরে মনে করেন যে প্রায় 5-6 তলার মতো উঠছে আর কি। এরকম একটা কাছাকাছি ফ্লোরে এসে হঠাৎ করে দেখলো যে ওখানে যে লাল লাইট লাগানো ছিল, মানে আমরা যে ফিলামেন্টের যে বাল্বগুলো ব্যবহার করি, ওইটা পিট 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 করে ঠাস করে নিভে যায় লাইটটা। আচ্ছা। লাইটটা যখন নিভে যায়, তোর কাছেও মনে হয় এটা হতে পারে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করছে বা কিছু, কিন্তু সিনটা ওর কাছে একটু সিনেমেটিক লাগছে, মানে সিনেমায় যেরকম দেখে। তো সে খুব মজা পেয়েছে আর কি। আচ্ছা। মজা পেয়ে বলে যে এটা কি মানে মনে হচ্ছে একটা ভৌতিক ব্যাপার, হ্যাঁ আমি এটা একটু বলতে পারবো বাসায় যে যেরকম লাইট নিভে গেল। তো এটা চিন্তা করে ও যখন সিঁড়িতে উঠছে রাসেল ভাই, তখন ও দেখলো যে বাতাস, প্রচন্ড বাতাস, যতটুকু না বাতাস নর্মালি উপরে হচ্ছিল তার থেকে বাতাসটা বেড়ে গেছে, এবং বাতাসটা বেড়ে যে লাইক ওর সামনে একটা সার্কেলের মতো কুশনের মতো বাতাস ওখানে ঘুরতেছে জাস্ট ওই জায়গাটার মধ্যে। তখন ও দাঁড়ায় যায় কিছুক্ষণ চিন্তা করে যে এই বাতাস কি জন্য হচ্ছে, এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি। তখন চিন্তা করলো যে এরকম বাতাস তো মাঠে ঘাটেও অনেক দেখে গরমকালে। তো ও এটা চিন্তা করে না, হেঁটে যায়, হেঁটে যখন যায় ও ঠিক বাতাসটাকে ক্রস করে যায়। আচ্ছা। এবং বাতাসটাকে যখন ক্রস করে যায়, ওর হঠাৎ করে ওর শরীরটা ঝিম ঝিম করে ওঠে, মানে আনইউজুয়াল ফিলিং তার হয়, এবং লাইক মানে পুরো শরীরটা কাটা দিয়ে উঠে, এবং মনে হচ্ছে যে কেউ ওর ঘাড়ের কাছে চেপে ধরছে, এরকম একটা ফিল হয়। তো ও মোটামুটি একটু অস্বস্তি ফিল নিয়ে আস্তে 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 উপরে চলে আসে, এবং যখন উপরে আসতে থাকে এরপরে প্রতিটা পদক্ষেপে সে ভয় পাওয়া শুরু করে আসলে, লাইক ওর মনে হচ্ছে যে সামথিং ইজ ফলোইং হিম, এরকম একটা ফিল নিয়ে সে উপরে ওঠে, এবং উপরে উঠে বাসার মধ্যে আসে, বাসায় এসে গেট নক করার পর অনেকক্ষণ পরে ওর মা গেট খুলে বলে কি হয়েছে তোমার এরকম লাগতেছে কেন তোমাকে। তো বলে যে আমি এরকম উঠছি, এরকম মাকে বলে যে আমি এরকম দেখছি। তো তখন আর ওই লাইট বন্ধ হওয়ার ব্যাপারটা সে মজা করে বলে না, তখন মনে হচ্ছে ওর কাছে ভয় লাগতেছে, সেভাবে করেই বলে। তো বলার পর ওর মা বলে যে বাবা এইভাবে তো ঠিক না, তুমি রাতের বেলা এইভাবে উঠছো, এরকম বাতাসে ঘূর্ণি দেখছো, এগুলোর মধ্যে দিয়ে হাঁটা ঠিক না, অনেক কিছু খারাপ থাকে এসে। তোর মা ওকে করে কি পানি পড়ে সেটা খেতে দেয়। তো সেটা করেও তার কাছে শান্তি লাগতেছিল না, ও এটা পানিটা খাওয়ার পরে রাতের বেলা ও রাতে ঘুমাতে যায় আর কি বাসায়। মানে যখন রাতে ঘুমাতে যায় অনেকক্ষণ কম্পিউটার ব্রাউজ করে, লাস্টে যখন একটু ঘুমাইছে লাইট টাইট নিভাই দিছে, তো তখন আসলে অনেকক্ষণ পর ওর মনে হচ্ছে যে ওই যে রুমটা যেখানে ওর ভাইয়ের থাকার কথা, সেখান থেকে ওর ভাইয়ের শব্দ শুনতেছে, লাইক মানে বাচ্চাদের যেমন যে একটা শব্দ, হ্যাঁ লাইক
বাচ্চারা করে না শব্দ করে, মানে কথা বলে অস্পষ্ট টাইপের, ওই ধরনের একটা শব্দ শুনতেছে। তো বলে ভাই ওখানে করতেছে, ভাই তো আমার রুমে, আমার রুমটা হচ্ছে বামে বেড়ে করিডোর দিয়ে একটু দূরে, এত সহজে শব্দ শোনার কথা না। তো করে কি বিছানার থেকে উঠে আস্তে 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 করে গেট খুলে। তো গেটটা যখন খুলে ও ফিল করে যে করিডোরের মধ্যে কিছু একটা বসা, ও পুরো করিডোরটার মধ্যে কিছু একটা বসে আছে, লাইক মানুষ বা কিছু একটা, কিন্তু যেটা কোনো মানে ও দেখতে পাচ্ছে না কিছু, কিন্তু মনে হচ্ছে কিছু একটা বসা। যাই হোক, খুব ভয় পেয়ে আস্তে আস্তে যায়, দেখে যে শব্দটা ঠিক ওর ভাইয়ের যে রুমটা সেখানে, ওখান থেকে আসতেছে। এবং গেটটা লাগানো না, ভেজানো গেট, মানে একটু চাপানো, একটু খোলা। তো তখন চিন্তা করতেছে যে আম্মু কি কোনো কারণে ওকে এই রুমে রেখে গেছে বা কিছু, ও মানে হঠাৎ করে মানে একটু অন্যরকম চিন্তা করে। তো হেঁটে হেঁটে যায়, যে কি করে গেটটার কাছে যখন যায় তখনও মানে স্পষ্ট শব্দ শুনতেছে ওর ভাইয়ের সেই ছোট বাচ্চার গলা। যখন ঠেলা দিয়ে ঢুকার পর দেখে যে শব্দটা বন্ধ হয়ে গেছে, কেউ নাই। কিন্তু ওই যে কোণার মধ্যে যে চেয়ার রাখা, সেইখানে সে দেখে তাকায় যে একটা অবয়ব বসা। ইটস লাইক চেয়ারের উপরে কেউ বসে আছে এবং লাইক পাটা মাটিতে না, পাটা লাইক উঁচু করে বসা, এবং ওই মুখের জায়গাটা কিছু দেখা যাচ্ছে না, যে মুখের জায়গাটা চোখের মতো দেখা যাচ্ছে, এবং চোখটা লাইক আগুনের চোখের মতো। এবং এটা দেখার পরে ওর গা একদম শিরশির করে ওঠে, এক লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে যখন চলে আসে, ওর কাছে মনে হয় যে ওই করিডোরের মধ্যেও কেউ একজন এরকম বসে আছে, ঠিক একই রকম শেপের কিছু একটা। ও লাফ দিয়ে এসে রুমে পড়ে ভয়ে কাঁপতে থাকে, এবং ওইভাবে ওই রাতটা ওর কেটে যায়। এবং ও সকালবেলা মানে দিনের বেলা ওর মাকে এরকম বলে যে আমি এরকম দেখছি রুমের মধ্যে। তোর মা বলে তুমি যে কালকে ওখানে আসছো, তুমি ভয় পাইছো, দুঃস্বপ্ন দেখছো, এরকম কিছু না, মানে ইটস লাইক এটা খুবই নর্মাল জিনিস, তুমি হয়তো ভয় পাইছো, এসে তুমি দোয়া পড়ো, নামাজ পড়ো, এগুলো বলে ওর মা ওকে সান্ত্বনা দেয়। তো পরদিন যখন নাকি ওই বাসার মধ্যেও থাকে, ওর কাছে সারাদিন মনে হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে এবং ওর দিকে নজর রাখে। ও মানে ও ভালো ফিলই করতেছে না বাসায়। এবং ও সন্ধ্যার পরে একটু বাইরে যেতে চায় চা খাওয়ার জন্য। ও যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখন ওর মনে হয় সিঁড়ির গোড়ায় কেউ বসা, এবং ও আবার উঠে আসে। ওই দিন আর নামে না ও বাসার ভিতর থেকে, ও বাসার মধ্যে চলে আসে, এসে ঘরের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ওর কাছে ওরকম ফিল হতে থাকে। তো ওই দিন ঠিক সন্ধ্যার আগে যেটা হয়, ও ওই হেঁটে হেঁটে ওর মায়ের রুমের দিকে যায় আর কি, যে দেখে যে ওর ভাইটা ওখানে আপনার হয়ে আছে। তখন মনে করেন জাস্ট সন্ধ্যাটা ঘনায় গেছে এরকম একটা সময়, যে দেখে যে ওই মায়ের রুমের মধ্যে মাটা কেউ নাই, কিন্তু ভাইটা আছে, ভাইটা একটা ইভের মধ্যে দাঁড়ানো ই করতেছে। তো ও যখন কাছে যায়, ওর ভাইটা ওকে দেখে একদিকে তাকায় থেকে, মানে ওর দিকে তাকায় একটা চিৎকার করে পুরো নীল হয়ে যায়, গায়ে কাঁদতে থাকে ওর ভাইটা, মানে সিরিয়াস কাঁদতে থাকে। ও যত কাছে যায় মনে হয় কান্নাটা আরো বেড়ে যাচ্ছে, মানে কান্নার মানে লিমিটলেস কান, মানে বাচ্চাটা মানে এক নাগাড়ে কাঁদতেছে। তোর মা দৌড় দিয়ে আসে, কি হয়েছে, এসে বাচ্চাকে কোলে নেয়, বাচ্চার কান্না একদমই থামে না, ওর বাচ্চা ওর দিকে তাকায় নীল হয়ে কাঁদতেছে, গায়ের কালার পুরো নীল হয়ে গেছে বাচ্চার। তোর মা যেটা করে, ও তাড়াতাড়ি সরায়, ওর বাবা আসে, খবর দেয়, বাচ্চাকে শান্ত করার চেষ্টা করে, বাচ্চা থামতেছে না, সিরিয়াস অবস্থা। ওরা মনে করে হাসপাতালে নিয়ে যাবে। তো এরকম করে ওই ভাইকে ওরা হাসপাতালে নিয়ে যায়, ওর মাটা। তো হাসপাতালে নিয়ে যেও আসলে বাচ্চার কিছু হয় না, বাচ্চাকে আপনার ডাক্তাররা শান্ত করার চেষ্টা করে, ওষুধ দিয়ে এই দিয়ে পাঠায়, কাঁদতেছে। তো ওখানে ওদের প্রতিবেশী একজন বলে যে এখানে একজন আছে, হুজুর আছে, ওনার সাথে দেখান কি হয়েছে বাচ্চার এসে। তো ওরা ওর বাবা মা হুজুরের সাথে কন্ট্যাক্ট করার পরে হুজুর আসে, ওদের বাসায় আসে। তো হুজুর বাসায় এসেই, হুজুর যখন বাসাটায় ঢুকে তখনই উনি ওই বাসায় পা দিয়ে বলে যে এই বাসাটার মধ্যে কিছু একটা সমস্যা আছে। বলে যে কি সমস্যা, বলে যে এখানে কোনো একটা কিছুর আসর আছে, আপনারা একটুই থাকেন। এবং এই বাসাটার মধ্যে, এগুলো তো আসলে বাসাগুলো তৈরি হয়েছে খুব জায়গার মধ্যে, মানে ব্যারেন টাইপের ছিল এই জায়গাগুলা। হ্যাঁ, তো এখানে অনেক কিছুই থাকে, এবং বাসার ফ্ল্যাটেও এখানে আশেপাশে কেউ থাকে না, আপনাদের বাইরে বন্ধ দিতে হবে, বাচ্চাটাকে দেখি। তো বাচ্চাটার কাছে হুজুরটা যায়, উনি যে দোয়া পড়ে বাচ্চাটাকে যখন উনি ধরে ফু দেয়, তখন বাচ্চাটার কান্না টান্না যতটুকু ছিল, বাচ্চাটা কেঁপে উঠতেছিল, এটা থেমে যায় আর কি। তখন উনি একটা দোয়া পড়ে বাচ্চাকে ফু দেয়, এবং ওই যে টাইতন পড়ে দেয়, ঝেলে দেয়। এবং ওই হুজুর কি করে, ওই বাসাটাকে আপনার বন্ধ করে দেয়। উনি দোয়া পড়ে ওনার কিছু প্রসিজার করে উনি বাসাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে বলে যে আপনারা একটা জিনিস সাবধানে থাকবেন, যে যেহেতু এখানে বাচ্চা আছে, আপনারা খুব সাবধানে থাকবেন। ছোট বাচ্চাদেরকে এরকম দুষ্ট জিনটা অনেক ডিস্টার্ব করে, ভয় দেখায় এই সেই। আর ওই
উনি তখন এগুলো বলে বাসাটা বন্ধ করে যখন উনি যাচ্ছে, তখন উনি ওই ভাইটার দিকে নজর পড়ে আর কি, আমার স্টুডেন্ট যেটা ছিল ওর দিকে নজর পড়ে, বলে কি যে ওর এরকম অবস্থা কেন। ও তখন বলে যে ওর কাছে যে ফিলটা হচ্ছিল ওই হুজুরকে দেখে, ওর কাছে খুব রাগ লাগতেছিল হুজুরটাকে দেখে, মানে অস্বস্তি ফিল হচ্ছিল যে কেন এই লোকটা এখানে কি করতেছে, মানে সে মানে অসহ্য লাগতেছিল। যদি অসহ্য লাগার তার কোনো কারণ নেই। হুজুর তাকে দেখে অনেকক্ষণ তাকায় থেকে বলে কি ওর কি কোনো সমস্যা আছে, ও কোথায় গেছিল। তখন ওর মা বলে যে না এরকম না, বাট ও কয়েকদিন আগে এরকম ভয় পাইছে। তখন হুজুর ওকে বলে যে ওকে আমার ঝাড়তে হবে। তো ওকে নিয়ে যায়, হুজুর নিয়ে রুমে বসায়, আরেক রুমে বসায় ওকে ঝাড়ার ব্যবস্থা করে এবং ওকে ঝেড়ে টেড়ে ওকে ফু দিয়ে দেয়। ও বলছে যতবার হুজুর ওকে ঝাড়ছে ততবারই নাকি ওর শরীর দিয়ে মনে হচ্ছে যে লাইক একটা গুজ বাম্পের মতো চলে গেছে, মানে প্রত্যেকবার শরীর হয়ে গেছে এবং এক পর্যায়ে লাইক খুব প্রশান্তি আসছে, মানে ঘুমের মতো, মানে লাইক মনে হচ্ছে যে ঘুমায় যাবে এরকম একটা পজিশন। তো ওকে বলে যে বাবা তুমি কিন্তু সন্ধ্যার সময় এখান থেকে বেরোবা না, হ্যাঁ। আর ওর মাকে বলে দেয় যে আপনারা এই বাসাটায় আছেন, এখানে তো আসলে বিল্ডিংটা ওইভাবে বাঁধা হয়নি, আপনাদের এই ফ্লোরটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দোয়া পড়ে করে দিচ্ছি, কিন্তু কখনো ওই এখানে এরকম খোলা রাখবেন না, সন্ধ্যার সময় দরজা জানলা বন্ধ করে দিবেন। এবং এরকম বলে উনি হুজুরটা চলে যাওয়া দোয়া দিয়ে যায় এবং কিছু ওই যে দোয়া টোয়া টানায় রাখতে বলে বাসা। তো এবং বলে যে অনেক রকম ফেস করবেন প্রবলেম, বাট বাসার মধ্যে কিছু হবে না। তো আমার স্টুডেন্ট বলছে যে ও যেটা দেখতো, তারপরেও রাসেল ভাই দেখতো কি যে মাঝে মাঝে ওদের বাসার যে জানালা আছে না, ওর যে বাসার যে জানালাটা, ওই জানালাটার মধ্যে নক হতো, টক 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 করে নক করতো রাতের বেলা। এবং জানালা তো বুঝেন 8 তলার উপরের জানালা, বাইরে কিন্তু কিছুই নাই, লাইক একটা ছোট সানসেটের মতো কার্নিশ আছে আর কিছুই নাই। ওইখানে টক 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 করে করে নক করতো। নক করলে মানে মনে হতো যে কেউ জানি এখানে আছে, লাইক জানালার উপর নক করতো, তারপর দরজার মধ্যে আঁচড় কাটতো, হ্যাঁ। তারপরে একদিন যেটা হচ্ছিল যে ও নাকি মানে বের হয়েছে করিডোরে, ওখান থেকে ডাইনিং স্পেসে যাবে, ওখান থেকে ওই গেটের পাশ থেকে মনে হচ্ছে কেউ নাম ধরে ডাকতেছে এবং শীষ দিয়ে নাম ধরে ডাকার মতো। এবং ও ডাকটা এমন ছিল যে ওর কাছে খুব কিউরিয়াসিটি হচ্ছিল যে ও যায় যে দেখুক যে ঘটনাটা কি, কিন্তু সে যে দেখে নাই। তো এরপরে একদিন ও ছাদে উঠছিল ওই বাড়ির, ছাদে উঠে ওর কাছে খুব উইয়ার্ড ফিলিং হয়েছে এবং সামহাও ও নেমে আসছে। তো আলটিমেটলি পরবর্তীতে আস্তে ধীরে বাসাটার মধ্যে মানুষ আসছে এবং ওদের বাসায় ঝামেলাগুলো কমে গেছে। তবে এখনো নাকি মাঝে মাঝে ওদের বাসার মধ্যে মনে হয় যে ওদের উপরতলায় যেটা ছাদটা, ওদের 2-3টা ফ্লোর উপরে, সেই ফ্লোরের বাসিন্দারা বলে যে ছাদের উপরে এখনো মনে হয় রাতের বেলা কেউ দৌড়াদৌড়ি করে, লাইক আপনার বাচ্চারা খেলাধুলা করে না দৌড়ায়, সেরকম দৌড়াদৌড়ি করতেছে ছাদে, কিন্তু কেউ গেলে নাকি কাউকে দেখে না। এই হচ্ছে কাহিনী রাসেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আপনার প্রথম ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। ঢাকা শহরের কোনো এক জায়গায় বসবাস করতেন আমজাদ সাহেব। তার গ্রামের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। তো বেশ কয়েক বছর আগে ঈদের ছুটিতে পরিবার সহ গ্রামের বাড়িতে যাবে বলে তিনি ঠিক করেন। তিনি, তার স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে যান। ব্রাহ্মণবাড়িয়া কোন এলাকায় সে এলাকার নাম উল্লেখ করা হচ্ছে না। তো গ্রামের মধ্যে আমজাদ সাহেবের পরিবার বেশ বড় একটা পরিবার ছিল। যদিও গ্রামে তাদের সেরকম যাওয়া হতো না, কিন্তু গ্রামের যে বাড়িটা ছিল সেটা ছিল তাদের গ্রামের থেকে সবচেয়ে বড় বাড়ি। বেশ বড় দোতলা বিশিষ্ট একটা বাড়ি। বাড়িতে তেমন কেউই থাকতো না, 2জন কাজের লোক বাদে। বাড়িটা দেখতে জানি কেমন ভয়ানক ছিল। এত বড় বাড়িতে 2জন কাজের লোক, তারপরও ঠিকভাবে নাকি পরিষ্কার করে রাখতে পারতো না। গাছপালা দিয়ে 4 মাস প্রায় ঢাকা নাকি ছিল। এই বাড়িতে যখনই আমজাদ সাহেব বেড়াতে যেত, কেবলমাত্র ওই সময় বাড়ি এবং এর আশেপাশে পরিষ্কার করা হতো। আমজাদ সাহেব বছরে একবার যেত এবং এই একবারই নাকি বাড়িটা পুরা ভালোভাবে পরিষ্কার করা হতো। তো সেদিন আমজাদ সাহেব তার 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে ঘরে প্রবেশ করেন এবং ঘরে প্রবেশ করার পর তিনি ঠিক করেন যে অনেকদিন পর বাড়িতে আসলাম, বাড়ির পিছনের যে বড় পুকুরটা আছে সেখানে তিনি মাছ ধরবেন। তো তারপর তিনি রাতের খাওয়া শেষে তার যে 2জন কাজের লোক ছিল তাদেরকে বলে দেয় যে দেখো, কাল সকালে আমি এরকম মাছ ধরবো,
তোমরা সব জিনিসপত্র নিয়ে রেখো। তখন তার যে দুজন কাজের লোক ছিল আব্বাস এবং জামান, তারা কিছু বলে না, তারা চলে যায়। কিন্তু তাদের চেহারাটা দেখে আমজাদ সাহেব বেশ একটু চমকে যায়, কেমন একটা আতঙ্ক ছিল তাদের চেহারার মাঝে। সকালে আমজাদ সাহেব পুকুরে মাছ ধরতে যান। তো দুজন কাজের লোক যারা ছিল তারা বলছে, স্যার এই পুকুরটা ভালো না, আপনি এখানে মাছ ধরেন না, একটু সামনে যে নদী আছে সেই নদীর মাছ ধরতে যান, এই পুকুরে ধরার দরকার নেই। তা আমজাদ সাহেব বলে, কেন কি হয়েছে, এখানে তো আগে অনেকবার মাছ ধরছি। তখন তারা বলে, স্যার এই পুকুরটা তো দোষা, এখানে আসার দরকার নাই। আমজাদ সাহেব হেসে কথাটা উড়িয়ে দেয় এবং বলে, যাই হোক, আজকে না মাছ ধরবো না, কালকে মাছ ধরবো। এদের মধ্যে যার নাম আব্বাস, মানে কাজের লোকদের মধ্যে, সে বলছে, স্যার আমাদের মসজিদের ইমাম সাহেব এই ব্যাপারে জানে, তিনি তবলিগে গেছেন 2-3 দিনের জন্য, এসে পড়বে, আসুন, আসার পর নাহনুর সাথে কথা বলেন, মাছটা আপাতত ধরার দরকার নাই। আমজাদ সাহেব এই কথাটা শুনে তিনি বলেন, আমি সব ভূত পেত নিয়ে কিছুই বিশ্বাস করি না। আব্বাস আমজাদ সাহেবকে আবার বোঝায়, কিন্তু তিনি আবার রেগে ঘরে চলে যান এবং বলে যে পরের দিন সকালে তিনি মাছ ধরতে আসবেন। তো পরের দিন সকালে তিনি মাছ ধরার জন্য সব কিছু নিয়ে তার 2 ছেলেকে নিয়ে পুকুরে মাছ ধরেন। বেশ কিছু মাছও পান, কিন্তু কোনো একটা অলৌকিক আশপাশে যে ঘটনা ঘটবে সেরকম তারা কিছুই দেখে না। তো আমজাদ সাহেবের যেহেতু মাছ ধরার শখ ছিল, তিনি এরকম মাছ ধরতেই থাকেন এবং তিনি বলে দেন কাজের লোক দুটোকে যে, দেখো আমি রাতেও কিন্তু আবার মাছ ধরতে আসবো। আব্বাস আবারও বলে, স্যার ভুল করেন না, হাত জোর করে বলতেছি, এই ভুলটা করেন না। আমজাদ সাহেব রেগে তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, পুকুরটা বেশ বড় ছিল, রাত তখন 9টা কি 10টা, গ্রামে 9টা কি 10টা মানে অনেক ভালোই রাত। তারা তখন মাছ ধরতে বসে, তখন ঠিক হালকা একটা বাতাস শুরু হয়। আমজাদ সাহেবের সাথে তার বাসার কাজের লোক ছিল, যেখানে সবচেয়ে বয়স্ক ছিল, তার নাম ছিল জামাল, এই কাজের লোকদের মধ্যে। সে বলে, স্যার ওরা মনে হয় আসতেছে, আপনার যারা এখানে আছেন সবাই পালান, নাহলে কিন্তু ওরা আপনাদের শেষ করে দিবে। সেই মতো আমজাদ সাহেবের সাথে ছিল তার 2 ছেলে। তা আমজাদ সাহেব ধমক দিয়ে বলে সেই জামালকে, তুমি এখান থেকে ভাগো। হঠাৎ করে বাতাসটা থেমে যায়। তখন সেই জামাল সে বলে, স্যার আপনাদেরকে আবারও বলতেছে এখান থেকে চলে যান। জামাল তখন আমজাদ সাহেব জামালকে উদ্দেশ্য করে বলে, দেখো খামাকা এখানে আতঙ্ক ছড়ায় না, তুমি এখান থেকে চলে যাও, না আমাদেরকে মাছ ধরতে দাও। কিছুক্ষণ পর আমজাদ সাহেবের 2 ছেলে নাকিব এবং সাকিব তারা তাদের বাবাকে ডেকে বলে, বাবা একটা মনে হয় মাছ বাঁচছে, তাড়াতাড়ি এখানে আসো। তো তারা 3 জন মিলে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারতেছিল না। অনেক বড় নাকি একটা মাছ ছিল, কিন্তু মাছটা বড়শি ছিঁড়ে চলে যায়। তো আমজাদ সাহেব পরে ভাবতে থাকে যে এত বড় মাছ এই পুকুরে, তাহলে এখানে আসতেই হবে। এরপর তিনি রাতের ওনার উপর মাছ ধরে, যতটুকু মাছ ধরে তিনি তার রুমে চলে যায়। তো পরের দিন সকালে ওনার কাজের লোকের মধ্যে যিনি আব্বাস, তিনি বলে যে মসজিদের ইমাম সাহেবকে একটু ঘরের দাওয়াত দেওয়া যায় কিনা। তা আমজাদ সাহেব বলে, কি কারণে? তো আব্বাসের উদ্দেশ্য ছিল যে ইমাম সাহেবকে এই কারণে নিয়ে আসা, যাতে আমজাদ সাহেব পুকুরে আর মাছ না ধরে। যা হোক, ইমামকে নিয়ে তারপর সে আব্বাস ঘরে আসে এবং আসার পর বলে যে আমজাদ সাহেবকে যে, স্যার আপনি যেহেতু আসছেন, ইমাম সাহেব আসছে আপনার সাথে দেখা করবে। তারপর দুজনেরা কুশল বিনিময় করে ইমাম সাহেব এবং আমজাদ সাহেব। তো কিছু সময় পরে ইমাম সাহেব বলে, দেখুন আপনি তো অনেকদিন পর আসছেন, আপনাদের পুকুরটা তো এরকম ভালো না, গত রাত্রে হয়তো আপনি বেঁচে গেছেন, শুনলাম এখানে একটা হালকা বাতাস আপনাদের উপর বয়ে গেছে, আপনি তো প্রাণে বেঁচে গেছেন। তা আমি জানি আপনার শহরের মানুষ, এগুলো বিশ্বাস করবেন না, কিন্তু যেটা বলবো যে পুকুরে মাছ ধরার দরকার নাই, আর এখানে গোসলও করতে যাবেন না। তো তার পাশাপাশি আব্বাসের দিকে আমজাদ সাহেব তাকায় এবং খানিকটা রেগে যায়। রেগে গিয়ে তিনি বলে, ইমাম সাহেব এসব কথা বাদ দেন, কি কারণ আসছে এগুলো বলেন। ইমাম সাহেব বলে যে, দেখুন আপনি তো শহরে থাকেন, আবার বলতেছি একটা তাবিজ দিয়ে গেলাম, বিপদে পড়তে পারেন, এই তাবিজটা হাতে বেঁধে রাখেন, মাছ ধরার সময় আল্লাহ আপনাকে রক্ষা করবে। ইমাম সাহেব এটা বলে চলে যায় এবং সন্ধ্যার পরই তিনি আবার তার ছেলেদেরকে নিয়ে পুকুরে যায়, মানে আমজাদ সাহেব তার ছেলেদেরকে নিয়ে পুকুরে যায়, সে মাছ ধরবে। রাত 9টার বেশ কিছুটা পরে কয়েকটা মাছ পায় এবং ভালোই মাছ তার নাকি পাচ্ছিল। হঠাৎ করে আমজাদ সাহেবের 2জন ছেলে
তারা তাদের বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, আমাদের পিছে কে জানি বসে বসে মাছ চিবাচ্ছে। পিছে তাকাতেই দুই ছেলে এবং আমজাদ সাহেব দেখে একটা অবয়বের মতো কিছু একটা হবে। তারা যেখানে মাছটা রেখেছিল, কাঁচা মাছ ধরে ধরে রেখেছিল, সেখান থেকে মাছ নিয়ে খাচ্ছে। আমজাদ সাহেব যখন চিৎকার দেয় তখন সে অবয়বটা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা পাতিল রেখে, মাছ রেখে, আমজাদ সাহেব এবং তার দু ছেলে দ্রুত চিৎকার দিয়ে ঘরে এসে পড়ে এবং ঘরের যে দুজন কাজের লোক ছিল এবং তার স্ত্রী ছিল সবাইকে সব ঘটনা বলে। পরের দিন সকালবেলা ইমাম সাহেব তাদের বাড়িতে আসে এবং আমজাদ সাহেব কি কি দেখেছে না দেখেছে সব কিছু বর্ণনা দেয়। পরে ইমাম সাহেব বলে যে, দেখেন, আমি আপনাদেরকে অনেক আগেই বলছিলাম পুকুরটা ভালো না, আমার কথা শুনলেন না, এবার তো বিশ্বাস করেন। আমজাদ সাহেব বলে যে, আজ রাতে আমি একাই যাব, দেখবো কি হয়েছে। তিনি তারপরও সাহস ছাড়েন না। ইমাম সাহেব তখন বলেন, এবার যদি আপনি যান আর আপনি যদি এতটাই আগ্রহ দেখান যে একাই যাবেন, তাহলে অবশ্যই, আবারও বলছি, তাবিজটা আপনার সাথে রাখবেন। পরে আমজাদ সাহেব রাত্রেবেলা একাই যান। তিনি গভীর রাত পর্যন্ত প্রায় মাছ ধরেন, কিন্তু কাউকে দেখে না এবং না দেখার পর তিনি বেশ হাসি ঠাট্টা চলে ভাবতে থাকে যে আসলে এখানে কিছুই নাই, খামাকা সবাই নাকি এখানে আতঙ্ক ছড়াচ্ছে। তারপর খানিকটা পরে তিনি সেখান থেকে বাসায় এসে পড়েন, তার ঘরে এসে পড়েন। তো ঘরে আসার পরে তিনি যখন ড্রয়িং রুমে বসেছিল কিছুক্ষণ, তিনি খেয়াল করে দেখছেন যে তার ঘাড়টা তিনি নাড়াতে পারছেন না। কেন জানি মনে হচ্ছে তার ঘাড়টা কেউ একজন চাপ দিয়ে ধরে রেখেছে। তিনি অনেকক্ষণ ধরে পিছিয়ে ফিরে তাকানোর চেষ্টা করছে, আবার চিৎকার দিতে চাইছে, কিন্তু তিনি কিছুই করতে পারছিলেন না। তারপর তিনি দেখলেন যে তার ড্রয়িং রুমের পাশে যে বারান্দাটা আছে সেখানে সাদা কাপড় পরা কয়েকজন চলাফেরা করছে। আমজাদ সাহেব দেখেও চিৎকার দিতে পারছে না, কিন্তু তখন তিনি একটা বাজে হাসির আওয়াজ শুনছিলেন। সেই মুহূর্তে তিনি সেখানেই ভয়ে অজ্ঞান হয়ে যান। তিনি যখন চোখ খুলেন দেখেন বাড়ির যেহেতু ওনার শোয়ার রুম, সেখানে খাটে শুয়ে আছেন, তার পাশে ইমাম সাহেব এবং আরও কয়েকজন লোকজন দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব বলেন, আমি তো আপনাকে আগেই মানা করেছিলাম, শুনলেন না আমার কথা। হয়তো এ যাত্রাতেও আপনি আল্লাহর দোয়ায় বেঁচে গেছেন, আল্লাহর রহমত ছিল আপনার উপর। তারপর সেই আমজাদ সাহেব বলে, আমি এখানে কিভাবে আসলাম? ইমাম সাহেব ওনার লোকরা এবার একটা অন্য তথ্য দেয়, বলে যে আপনাকে পাওয়া গিয়েছে বাসার সামনে যে বট গাছটা আছে, বট গাছের ডালে আপনি এখানে ঝুলন্ত অবস্থায় ছিলেন, কোনো একটা কিছুতে আপনাকে বেঁধে রাখা হয়েছিল, অনেক কষ্টে সেখান থেকে নামানো হয়েছে। আমজাদ সাহেব এগুলা বিশ্বাস করতে চায় না। তিনি ভাবে যে না, এরকম ধর কথাই না, আমি তো ড্রয়িং রুমে ছিলাম যতটুকু মনে পড়ে। তারপরও তিনি কি কি হয়েছে তা সবাইকে তা বলেন। তারপর তাকে সবাই বলে যে দেখুন, আপনাদের পরিবারের উপর নজর লাগতে পারে, আপনি এখান থেকে চলে যান। পরে আমজাদ সাহেব ঠিক করে যে না, তিনি হয়তো যেহেতু সবাই যেহেতু বলছে, তারপর তিনি সেখান থেকে তার গ্রাম থেকে চলে আসেন। তো তারপর চলে আসার পর প্রায় 2 কি 3 বছর পর হবে সম্ভবত, একই ধরনের মানে এর মধ্যে আর কোনো একটা সমস্যা তার হয় না, যে একই ধরনের সমস্যা এগুলো আর হয় না। হঠাৎ করে 2017 সালের ঘটনা একটা হবে। তখন আমজাদ সাহেব ঠিক করে তিনি তার যে বাড়িটা আছে সেটা বিক্রি করে দিবেন, এবং এজন্য যেহেতু বাড়ির যে বিক্রি করবেন তার বাড়ির দাম উঠছিল না, তো তিনি ভাবছে পুকুরটা ভরাট করে তারপর সে পুকুরের জায়গাটা সহ সম্পূর্ণ জায়গা তিনি বিক্রি করে দিবেন, তাহলে হয়তো বেশ ভালো টাকা পাওয়া যাবে। তো তিনি পুকুরটা ভরাট করার ব্যবস্থা করেন এবং পুকুরটা ভরাট করার 2-3 দিন পরে আমজাদ সাহেব ও তার স্ত্রী এবং 2 ছেলে রাতে তারা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী তার পাশে নেই। বারান্দায় গিয়ে তিনি দেখেন যে তার স্ত্রী বারান্দার ঠিক শেষ প্রান্তে চেয়ারে বসে আছে। তিনি তো অবাক হয়ে যান যে এত রাতে তার স্ত্রী চেয়ারে বসে আছে এবং চুল ছাড়া অবস্থায়। তিনি যখন তার স্ত্রীর কাছে যাবেন দেখছেন তার স্ত্রীর চোখটা যেন কেমন লাল লাল এবং জল জল করছিল চোখটা, এবং ঘাটটা ঠিক ব্যাকা করে আমজাদ সাহেবকে বলছিল, কাছে আসবি, আমাকে ঘরে নিতে চাস? সেদিন তো তোকে ছেড়েই দিছিলাম, আজকে কি হয় বলতো? আজ তো ভাবছি তোদের সবাইকে আমি একসাথে শেষ করব। আমজাদ সাহেব ভয়ে বলেন, কে তুমি, কি চাও এখানে? তখন তার স্ত্রীর ভিতরে থাকা সেই জিন বলে,
আমি কে তা তো না জানলেও চলবে, কিন্তু এবার তোর আর কোনো উপায় নেই। এই বলে সেই জিন তার স্ত্রীর ভিতর থেকে চলে যায় এবং আমজাদ সাহেব দেখে তার স্ত্রীকে সজোরে একটা ধাক্কা খায়। মনে হয় যে তার স্ত্রীর শরীরে একটা ঝাঁকুনি দিল এবং সঙ্গে সঙ্গে তিনি পড়ে যায়। তারপর তিনি তার স্ত্রীকে নিয়ে ঘরে আসেন অনেক কষ্টে, কাউকে কিছু বলেন না এবং তার স্ত্রীকেও কোনো কিছু বোঝাতে দেন না। তার স্ত্রী বিড়বিড় করে কি বলছিল, পরে আমজাদ সাহেব তাকে কোনো রকম ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন রাতে তিনি বারান্দায় এসে কফি খাচ্ছিলেন আমজাদ সাহেব। তো ঠিক তখনই তার ওয়াশরুমে যেতে হবে। তার স্ত্রী তার রুমে ঘুমাচ্ছিল। তো ওয়াশরুমের কাজ শেষ করে দিন বের হতেই শুনতে পান যে ডাইনিং রুম থেকে একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে, কিন্তু এত রাতে থেকে কিছু খাওয়ার কথা না। তিনি গিয়ে দেখেন তার দুই ছেলে নাকিব এবং সাকিব তারা ফ্রিজ থেকে কিছু একটা নিয়ে কাঁচা কাঁচা খাচ্ছে এবং তিনি বুঝেই যায় দেখে সেটা কাঁচা মাছ ছিল। তিনি ভয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকে এবং আচমকা তার দুই ছেলে, ঠিক আগের দিন তার স্ত্রী যেমন ঘাড় বাঁকা করেছিল ঠিক এরকমভাবে তার দুই ছেলে ঘাড় বাঁকা করে একটা বিদ ঘটে হাসি দেয়। আমজাদ সাহেব ভয় পেয়েছিলেন ঠিকই, তবুও তার ছেলেদেরকে ধমক দিয়ে বলেন, তোমরা রুমে যাও। তিনি এই কথা বলা মাত্রই তার ছেলে দুটো হঠাৎ করে একটা আচমকা ভয় পেয়ে ছেলে দুটো ভয় পেয়ে যায় এবং আতঙ্কের মতো চেহারা নিয়ে আমজাদ সাহেবকে বলে যে, বাবা তুমি এখানে কি করো, এখানে মাছ পড়ে আছে কেন? তখন আমজাদ সাহেব বলেন যে, তোমরা এখানে কি করতেছো, ঘরে যাও। তখন দুটো ছেলে ওনার ঘরে চলে যায় এবং আমজাদ সাহেব বেশ ভয়ে ভয়ে তিনি তার রুমে এসে পড়েন এবং তিনি এসে দেখেন তার স্ত্রী ঘুমাচ্ছে, তার মানে তার স্ত্রী কিছুই শুনতে পায়নি। তিনি চিন্তায় পড়ে যান যে কি ঘটনা ঘটছে। ঘণ্টাখানিক তিনি এরকম সজাগ থাকেন। হঠাৎ করে তিনি খেয়াল করেন যে তার দুই ছেলে, অন্ধকারের মধ্যে তিনি খেয়াল করে দেখছেন যে দুই ছেলে তার রুমে হয়তো প্রবেশ করেছে, কিন্তু আমজাদ সাহেব যে তাদেরকে ডাক দিবে সে ডাক দিতে পারছিল না। বিছানার পাশে তার দুই ছেলে দাঁড়িয়েছিল। কানে আমজাদ সাহেবের কানে ভাসছে ফিসফিস করে কে যেন তাকে কিছু একটা বলছে। তিনি স্পষ্ট শুনতে পান কেউ তাকে বলছে এরকম যে, তোর হয়তো আর বাঁচা হবে না, তোরা কেউ হয়তো বাঁচবি না, সব কটাকে শেষ করে দিব আমরা। তোর ছেলে দুটাকে তো কাবু করেই ফেলেছি, আর তোর স্ত্রীকে তো আগেই কাবু করা হয়েছে। কেউ এখন আর বাদ যাবে না, সবার মৃত্যু এখন আমার হাতে। আর হ্যাঁ, তোর গ্রামের বাড়ির জায়গা কেউ কিনতে পারবে না। আর ওখানে তো তোর দুজন কাজের লোকও ছিল, কি যেন নাম, ও হ্যাঁ, আব্বাস আর জামাল। জামাল না কয়দিন আগে মারা গেল, ওকে কে মেরেছে জানিস? আমাদের কেউ একজন। আর আব্বাস, ও তো ভয়ে পালিয়ে গেল। আবারও বলে যাচ্ছি, তোদেরকে আর ছাড়ছি না। সামনের কোনো একদিন দেখবি যে তোর পুরা পরিবার শেষ হয়ে গিয়েছে। এরপর বেশ কিছুক্ষণ কোনো আওয়াজ আর আসছিল না। পরে আমজাদ সাহেব সাহস করে শোয়া থেকে উঠে পড়েন এবং দেখেন মেঝেতে তার দুই ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তিনি তাড়াতাড়ি তার স্ত্রীকে ঘুম থেকে উঠিয়ে দুই ছেলেকে নিয়ে পাশের রুমে যান এবং পানি ছিটা দেন অনেকক্ষণ ধরে। তারপর তার দুজন ছেলের সেন্স আসে। তারা সেন্স আসার পর বলতে থাকে যে, আমার কী হলো, আমরা এখানে কেন, আমাদের কি হয়েছিল? তাদেরকে কোনো রকম ঘুম পাড়ানো হয় এবং আমজাদ সাহেবের স্ত্রী এবং আমজাদ সাহেব সেটাতে অনেক কান্নাকাটি করে। বেশ চিন্তায় পড়ে যান তারা। সকাল হয়, আমজাদ সাহেব কী করবেন বুঝে উঠতে পারছিল না। তাই তিনি গ্রামের মসজিদে সেই ইমাম সাহেবকে ফোন দেন এবং তাকে সব কিছু খুলে বলেন। তখন ইমাম সাহেব বলেন যে, স্যার, এই সব কিছু হয়েছে আপনার জেদের কারণে। আপনারা আপনার গ্রামের বাড়িতে বছর একবার আসেন, আবার কোনো কোনো বছর তো আসেনই না। এরকম গ্রামে যে কত কি ঘটনা ঘটে আপনাদের কিছু জানেন না। 3টা ছেলে ওই পুকুরে গোসল করতে নামার পর আর উঠে আসেনি। এই নিয়ে গ্রামে অনেক সাড়া পড়ে যায়। পরে আমরা আপনাদের পুকুরটা বন্ধ করে দিই, ওখানে আর কেউ গোসলও করতে যায় না। এগুলো তো আপনাকে আগেই বলেছিলাম, আব্বাস আপনাকে বলেছিল, কিন্তু আপনি বিশ্বাস করতে চাননি। তারপর পুকুরটা ভরাট করলেন। আমি অনেকবার মানা করেছিলাম, কিন্তু আমার কথা তো শুনেন নাই। আমার মতে আপনি একজন ভালো বড় মাপের আলেমকে দেখান, আশা করি আল্লাহর রহমতে হয়তো আপনি বিপদ থেকে মুক্তিও পেতে পারেন। তখন আমজাদ সাহেব নমনমভাবে ইমাম সাহেবকে বলেন, দেখুন, আমার তো এরকম বড় আলেম পরিচিত নাই,
তো আমি এরকম কি করতে পারি বলেন তো? তখন ইমাম সাহেব তসলিম হুজুরের কথা বলেন এবং পরবর্তীতে আমজাদ সাহেব তসলিম হুজুরের সাথে কথা বলে তার সমস্যার কথাটা খুলে বলেন এবং হুজুর আমজাদ সাহেবের বাড়িতে, শহরের বাড়িতে আসতে রাজি হন। কোনো একদিন বুধবার ছিল, সেই বুধবারে তসলিম হুজুর আমজাদ সাহেবের বাসায় যান। বাসার গেটে যে দারোয়ান ছিল, সেই দারোয়ান নাম ছিল রহিম। রহিমকে দেখে হুজুর বলেন, তুমি একটু সাবধানে থেকো। এরপর হুজুর বাসায় প্রবেশ করেন। সেই মুহূর্তে নাকি হুজুরের বেশ গরম অনুভূতি হচ্ছিল। তিনি দোয়া দরুদ পড়তে থাকেন এবং নিজের শরীরটাকে তিনি বন্ধ করে নেন এবং পরবর্তীতে আমজাদ সাহেবের কাছ থেকে সব কথা শুনেন। হুজুর বলেন, সামনে যে দারোয়ানকে দেখলাম, ওকে একটু ডাক দেন তো। তো তারপর হুজুর সেই রহিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, গতকাল রাতে তোমার সাথে কিছু হয়েছিল কিনা? রহিম বেশ চমকে যায়। হুজুর তখন বলে যে, দেখো, আমি অনেক কিছুই বুঝতে পারি, অনেক কিছু জানতে পারি, যা যা বলছে উত্তর দাও। তখন রহিম বলে, রহিমের উপর নাকি বেশ কয়েকদিন ধরে একটা সমস্যা চলছে। হুজুর তখন বলে, দেখো তুমি খুলে বলো কি হয়েছে। তখন রহিম বলে, গত রাতে একটা ঘটনা কি ঘটেছিল। সে যখন ঘুমাচ্ছিল, এরপর দেখে চারপাশ থেকে একটা পচা গন্ধ আসছে এবং তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে চারপাশের অবস্থার বেশ পরিবর্তন, মানে সে আর তার ঘরে ছিল না। কেন জানি তার মনে হচ্ছিল সে একটা জঙ্গলের একটা এরিয়াতে ছিল এবং 10-12 জন সাদা পাঞ্জাবি পরা লোক তার আশেপাশে ঘুরছিল। হঠাৎ করে একজন লোক তার সামনে আসতে নাকি দাঁড়িয়ে যায় এবং রহিমকে বলে, তুই তো অনেক গরিব, তোর টাকার অভাব, নিজের মেয়ের চিকিৎসাটাও করতে পারছিস না, তো যত টাকা চাই সব কিন্তু দেওয়া হবে। একটা তাবিজ আছে, এই তাবিজটা তুই তোর স্যারের গেটের বাম পাশে বেঁধে রাখবি। তখন রহিম জিজ্ঞাসা করে যে, আপনার কারা? একটা ভয়ানক হাসি দিয়ে বলে, তোর জম। আর হ্যাঁ, কাজটা করবি, না হলে তো বুঝিস কি হবে। রহিম নাকি তখন কাজ করতে অস্বীকার করায় ওদের মধ্যে কি একজন ওর গলা টিপে ধরে এবং সাথে সাথে তখন নাকি ফজর আজান দেয় এবং রহিম তখন খেয়াল করে দেখে সে সেই বাসার ছাদে। সবসময় তসলিম সাহেব রহিমকে বলেন, তোমার কোনো ভয় নাই, এক বোতল পরা পানি দিচ্ছি ঘুমানোর আগে, এই পরা পানি তোমার বিছানার চারপাশে ছিটিয়ে নিবা, আশা করি কোনো সমস্যা হবে না। আর আমজাদ সাহেবকে বলেন, আপনি আজ রাতেই আসরের ব্যবস্থা করুন, আমি আসছি এবং আপনার এখানে আমি আসর বসাবো। রাতে আসর বসানো হয়। তখন তসলিম হুজুর বলেন দারোয়ানকে যে, এরকম তুমি ভিতরে এসে পড়বা এবং বাইরের গেটটা লাগাই দেবে যাতে বাড়িতে আর কেউ ঢুকতে না পারে। রাত তখন নাকি প্রায় 1টা বাজে। বাড়ির সকলেই বাসার ভিতরে। হঠাৎ করে সবাই শুনতে পায় যে বাড়ির চারপাশে দমকা বাতাস বইছে। হুজুর একটা আসর যেখানে বসে চারপাশ নাকি মানে গোল একটা বৃত্তাকার একটা অংশ তিনি বসেন এবং তিনি সবাইকে এটার ভিতর আসতে বলেন এবং তিনি এটাও বলেন যে, দেখুন, অনেক আওয়াজ হবে, অনেক কথাবার্তা হবে আমাদের, কিন্তু কেউ এই বৃত্তাকার যে অংশটা সেটা বাইরে কেউ যাবেন না। এই কথা বলা মাত্রই হুজুর কিছু একটা পড়ছিল দোয়া জোরে জোরে এবং সে মুহূর্তে ডাইনিং রুমের যে লাইটটা ছিল সেটা নাকি ফেটে যায়। তসলিম হুজুর সবাইকে উদ্দেশ্য করে বলে, যত যাই হোক কেউ এই গণ্ডির বাইরে যাবেন না। হঠাৎ করে রুমটা ছিল অন্ধকার, 3টা ছায়া সেই যারা যেখানে বসেছিল তার সামনে যে দরজাটা ছিল, দরজা বন্ধ অবস্থা ছিল, কিন্তু দরজাটা ক্রস করে নাকি 3টা ছায়া সেখানে ঢুকে যায় রুমে এবং হাসতে থাকে। হাসতে হাসতে সবাইকে বলে যে, আমাদেরকে কেন এখানে ডাকা হয়েছে? কি ভেবেছিস আমজাদ বেঁচে যাবে? কখনোই না, ওর পরিবারের সবাই শেষ হবে। তসলিম হুজুর তখন অভিভাবকগুলোকে উদ্দেশ্য করে বলেন, আমজাদ সাহেব এমন কি করেছেন যে তার সাথে এমন আচরণ করা হচ্ছে, এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে তাকে? তখন তারা বলে, ওই পুকুরে আমাদের বসবাস আর আমরা ওখানেই থাকতাম, কোন লোক ওখানে যেত না এবং ওই যে গ্রামের ইমাম ছিল তাকেও তো শিক্ষা দিছি, তারপর কি তার বুঝ জ্ঞান হয় নাই? এরপর সেই কাজের লোকটার কথা বলে জামালকে নাকি তারা ভয় দেখে মেরে ফেলেছিল এবং তারপর সেই 3টা অবয়ব বলে যে কাজের লোকগুলো ছিল এবং গ্রামে যারা
তাদেরকে এরকম জ্বালাতো তাদেরকেই নাকি শেষ করা হয়েছিল। এবং তিনটা অবয়ব এটাও বলে তারা অনেক বয়স্ক জিন এবং পুকুরের পাশে যে বট গাছটা আছে সেখানে নাকি তারা থাকে এবং সেটাও নাকি কেটে নেওয়া হয়েছে। এজন্য আমজাদ সাহেবের প্রতি তাদের ক্ষোভ। তারা বলে যে দেখ, আমরা এখন এখানে এসেছি শেষ করার জন্য, এক হলে আমরা বাঁচবো না হলে তোরা বাঁচবি। হুজুর রেগে গিয়ে বলেন যে চুপ থাক শয়তানের দল, তোদের কাজ কি মানুষকে যন্ত্রণা দেওয়া? এই কথা বলা মাত্র ওদের ভিতর থেকে, অবয়বদের ভিতর থেকে একজন বলে, আমজাদের সব থেকে বড় ভুল হলো ও বাড়ির পুকুরটা ভরাট করেছে এবং বট গাছের আশেপাশে যতগুলো গাছ আছে তা কেটে দিয়েছে এবং বট গাছটা কিন্তু ঠিকভাবে কাটতে পারেনি। দিনের বেলা আলো এসে সম্পূর্ণ এখানে পড়ে, রাতে অন্য ঘরবাড়ির আলো আমাদের এখানে এসে পড়ে, আমাদের থাকতে খুব কষ্ট হয়। তাই গ্রামের ওখানে আর কাউকে আমরা থাকতে দিব না। এই তো গতকালই তো গ্রামের মেম্বার শফিকের বাসায় আমরা হাজির হয়েছিলাম এবং তার মেয়েকে ভয় দেখাই এবং তারাও কিন্তু বাড়ি ছাড়া হবে। তসলিম হুজুর তার পকেট থেকে পানির বোতলটা বের করেন, জাফরান মিশ্রিত জমজমের পানি সে তিনটা অবয়বের দিকে ছিটায় মারেন তিনি। তারা তখন চিৎকার করতে থাকে। হুজুর তার পকেট থেকে তখন পয়সাটা বের করে এবং পয়সাটা সামনে রাখতেই বলে যে কত ক্ষমতা তোদের, দেখি তো বাড়ির গন্ডিটা আগে বের হয়ে দেখা। তারপর হুজুর একটা বোতলে আলাদা কিছু পানি রাখে এবং তিনি সেই পানিটা দিয়ে তার দু হাত ধুয়ে নেয় এবং চারপাশে ঘরে ছিটাতে থাকে এবং সেই অবয়বগুলা নাকি ছুটাছুটি করতে থাকে, কিন্তু তারা বের হতে পারছিল না। থালা বাসন ভাঙার আওয়াজ এবং মনে হচ্ছে যে বাড়ির জিনিসপত্র আশেপাশে আছে তা মনে কেউ তছনছ করে ফেলছে। আমজাদ সাহেব এবং তার দুজন ছেলে ভয়ে নাকি চিৎকার করতে থাকে, তার স্ত্রী সহ। কিন্তু হুজুর তাদেরকে সাহস দেন, বলেন যে দেখেন ভয়ের কিছুই নেই, শুধু এই গন্ডি পার হবেন না। হুজুর তার পয়সাটা তখন হাতে নেয় এবং দোয়া রোদ পড়া শুরু করে। তখন সেই তিনটা অবয়ব হুজুরের ঠিক সামনাসামনি এসে পড়ে। হুজুর বলেন, তোরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং ওই জায়গায় যেন তোদের আমি আর কখনো না দেখি। তখন তাদের ভিতর থেকে একজন বলে, আপনার কি মনে হচ্ছে হুজুর, আমরা কি অন্যায়ভাবে থাকছি? কখনোই না। হুজুর তখন বলে, কেন, কি হয়েছে? তখন তাদের একজন বলে, আমজাদ সাহেবকে জিজ্ঞেস করেন কি হয়েছিল। হুজুর আমজাদ সাহেবকে জিজ্ঞেস করলে আমজাদ সাহেব কোনো কথাই বলে না। অবয়বগুলো তখন বলছিল, উনি কি বলবে, ওনার কিছু বলার আছে? তখন একজন অবয়ব সেটা একটা কথা বলে, যে কথাটা শুনে হুজুর অবাক হয়ে যায়। তখন সেই অবয়বটা হুজুর উদ্দেশ্য করে বলে, আমজাদ সাহেবের বাপদাদার জায়গা এবং জমির পরিমাণ খুব অল্প ছিল, শহরে এসে অনেক টাকার মালিক হয়েছে তিনি। পেছনে তিনি তার বাড়িতে তো বাড়ির যে জায়গাটা আছে সেটা তো না নিজের, কিন্তু ওনার যে পুকুরটা ছিল সেটা কিন্তু ছিল খালেক হুজুরের। তিনি অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিল এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে, এবং আমজাদ সাহেব চক্রান্ত করে তার জমিটা কেড়ে নেয়, কিন্তু তিনি সেটা সঠিকভাবে নিতে পারেনি। খালেক যে ছিল হুজুর, তার এক ছেলে ছিল, তাকে রাতের আধারে আমজাদ সাহেব এবং তার যে দলবল ছিল তারা কি অনেক মারধর করে তার পাটা ভেঙে দেয়, তাকে প্রায় পঙ্গু করে দেয়। এবং তারা সেই সাথে খালেক হুজুরকে হুমকি দিয়ে বলে যে আপনি এই জায়গা ছেড়ে চলে যান এবং জায়গাটা কম মূল্যে আমাদের কাছে বিক্রি করে দেন। তখন গ্রামের অন্যান্য যারা ছিল তাদের সামনে সেই খালেক হুজুর আমজাদ সাহেবের ভয়ে সবার সামনে সেই জায়গাটা কম দামে বিক্রি করে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর শুধু এতটুকুই সেই খালেক সাহেব বলে যায়, আপনি এখানে কিভাবে থাকেন তা দেখে নিব। আমজাদ সাহেব তারপর তাকে গালাগালি করে সেখান থেকে বের করে দেয়। পরবর্তীতে এখানে পুকুর কেটে অনেক বড় বাড়ি করে আমজাদ সাহেব এবং তার পরিবার সেখানে কয়েকদিন থাকে, তারপর তারা শহরে এসে পড়ে এবং খালেক হুজুরের লাগানো একটা বট গাছও সেই এরিয়ার মধ্যে ছিল। তসলিম হুজুর তখন তাদের কাছে আরও জানতে চান যে আর কী ঘটলো। তখন খালেক হুজুর নাকি যেখানে গিয়েছিল সেখান থেকে 3 জন এই যে জিন আছে তাদেরকে নাকি এখানে পাঠায়, এবং এই 3 জন জিন নাকি খালেক হুজুরের ছাত্র। তারা নানাভাবে এখানে ভয় দেখিয়ে চলতো, কিন্তু কারো কোনো ক্ষতি করতো না। তবে এই 3 জন জিনের সাথে আরও কিছু বদ জিনিস ছিল, যারা গ্রামের কয়েকটা বাচ্চা এবং অন্যান্য পরিবার যারা আছে তাদেরকে ভয় দেখাতো এবং ভয় দেখে তো 3 জন বাচ্চাকে মেরেই ফেলেছে পানিতে চুবিয়ে।
তারপর হামজা সাহেবকে উদ্দেশ্য করে সেই তিনটা অবয়ব বলে যে এখন আমরা তাকে শেষ করার উদ্দেশ্যে আসছি এবং তিনি এখানে থাকতে পারবে না। আমরা যাও এখানে ছিলাম, তিনি এখন অনেক খারাপ কাজ করছেন। এই বট গাছটাও কেটে ফেলে, যেখানে থাকবো সেটাও কাটার জন্য তিনি প্রস্তুত হয়েছেন এবং এর জন্য আমরা চাচ্ছি তার পরিবারকে শেষ করে দিতে। তখন তসলিম হুজুর বলেন যে খালেক হুজুরকে এখন কোথায় পাবো? তখন তারা বলে যে খালেক হুজুরের বেঁচে নেই, তিনি একটা সড়ক দুর্ঘটনা অনেক আগে মারা গিয়েছে, তবে তিনি ওই বট গাছের নিচে একটা তাবিজ রেখে দিয়েছেন, যার কারণে আমরা ওখান থেকে আর যেতে পারছি না, আমরা ওখানে আছি। তসলিম হুজুর বলেন যে তোমরা এখান থেকে চলে যাও, আল্লাহ পাক ওনার বিচার করবেন। তখন হুজুর তাদেরকে অনেকভাবে বোঝায়, কিন্তু তারা সেখান থেকে যেতে রাজি হয় এবং তারা এটাও বলে যে আমরা তো আছি, কিন্তু আমাদের সাথে কিছু বদ জিনও আছে, তাদের কি হবে? হুজুর বলেন তোমরা আগে এখান থেকে চলে যাও, এরপর সব কিছু আমি দেখছি। তারা হুজুরকে বলেন যে বট গাছের নিচে থাকা তাবিজটা পুরাই দেন, তাহলে দেখবেন আমরা এখান থেকে চলে যাচ্ছি এবং খারাপ জিনিস সেখানে আর থাকবে না। তারা চলে যাওয়ার পর তারপর সেখান থেকে সেই জিনগুলা এরকম কথা দেয় সে তসলিম সাহেবকে তারা এখানে থাকবে না এবং চলে যাবে, এবং একটা নির্দিষ্ট সময় দেয়, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বলে তাবিজটা উঠে পুড়িয়ে ফেলতে হবে। তারপর সেই তিনটা অবয়ব সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পর আমজাদ সাহেব ভয়ে সেখানে কান্নায় ভেঙে পড়েন এবং তসলিম সাহেবের কাছে তিনি ক্ষমা চান এবং তিনি স্বীকার করেন যে তিনি এর আগে পাপ কাজ করেছিলেন। তসলিম হুজুর বলেন দেখুন আমাকে তো কিছু বলার নাই, আপনি পাপ করছেন, আপনার পাপের ফল আপনিই পাবেন, আল্লাহ আপনাকে শাস্তি দেবে এবং আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহর কাছে আপনি মাপ চান। তো পরের দিন সকালে ঠিক হয় যে আমজাদ সাহেব তার গ্রামে হুজুরকে নিয়ে যাবেন এবং তাবিজটি উঠিয়ে সেখান থেকে পুড়িয়ে ফেলবেন এবং তার আশেপাশে ঘর যেখানে আছে সেটা বন্ধ করে দেবেন এবং তিনি সেখানে যান গ্রামে এবং সেই বটগাছের নিচে ঠিক তাবিজ পান। তাবিজ পাওয়ার পর তিনি সেটা পুড়িয়ে ফেলেন সবার সামনে এবং গ্রামবাসী সহ আশেপাশে যারা সেই বাড়ির যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলে যে এই বটগাছ এবং আশেপাশের এরিয়া অত সহজে বন্ধ করা যাবে না এবং এটা এখানে যেটাই আছে যেভাবেই আছে সেভাবেই থাক, এখানে যাতে মানুষ আশেপাশে কেমন কিছু না করে, মানে বাড়ি ঘরও না করে বা পুকুর খালে না কাটে এবং গাছপালা যাতে না কাটে, যেভাবে আছে এরকমই পড়ে থাক। তো আমজাদ সাহেবকে সেটা রিকোয়েস্ট করা হয় এবং এটাও বলা হয় যে এখানে যদি আশেপাশে যে এরিয়াটা আছে তাবিজ যেখানে থেকে তোলা হয়েছে আশেপাশে যদি সাপ বা অন্য কোনো প্রাণী যদি এখানে দেখা যায় তাদেরকে যাতে কেউ কখনো মানে আঘাত না করে সেটাও বলে দেয় এবং আমজাদ সাহেবকে এটাও বারবার বলে যে আপনি কখনোই ভুলে জমি বিক্রি করতে যাবেন না, নাহলে কিন্তু আপনার বিপদ ঘটবে। তারপর হুজুর সেখান থেকে চলে আসেন এবং চলে আসার পর আমজাদ সাহেবও তারপর আর ওনার কোনো ক্ষতি হয়নি। হুজুর পরবর্তীতে আমজাদ সাহেবের সাথে আর কখনো তিনি যোগাযোগ করেননি এবং তিনি জানেন না পরবর্তীতে তার কী সেখানে হয়েছিল। যেহেতু ঘটনাটা আমাকে পাঠায় জাবের ভাই পটুয়াখালী থেকে, তো জাবের ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং তিনি ঘটনাটা তার আমি আগেও বলেছি তার বাসার উপরতলায় এই তসলিম সাহেব তিনি থাকেন এবং তার কাছ থেকেই এই জাবের ভাই ঘটনাটা তিনি এটা সংগ্রহ করেছেন। অসংখ্য ধন্যবাদ জাবের ভাইকে এই ঘটনাটার জন্য। আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি রিপন লালমনিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা এমন একটা ঘটনা, সেটা হচ্ছে হাইওয়েতে একটি ঘটে যাওয়া ঘটনা। এটা ঢাকা এবং চট্টগ্রাম হাইওয়েতে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনাটা প্রায় 15 বছর আগের এবং এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এবং এই ঘটনাটা আমাদেরকে শেয়ার করেছিলেন সোহেল ভাই। তো তিনি আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন আমি চেষ্টা করবো সেইভাবে আপনাদের কাছে উপস্থাপন করার। তো আমি ঘটনা শুরু করতেছি। ঘটনাটি ঘটে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের একটি বিশেষ অংশকে ঘিরে, যেটি গভীর জঙ্গলের পাশ দিয়ে গেছে এবং যেখানে প্রায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা এই জায়গাটিকে নিশির মোড় নামে ডাকে। প্রায় 15 বছর আগে এই মোড়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী ট্রাক এবং একটি ছোট পরিবার বহনকারী গাড়িকে ধাক্কা দেয়। সেই গাড়িতে ছিলেন এক সদ্য বিবাহিত দম্পতি আসিফ এবং শারমিন, যারা নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর ছিলেন। দুর্ঘটনায় স্ত্রী শারমিন ঘটনাস্থলেই মারা যান আর গুরুতর আহত হয় আসিফ। পরে আসিফ দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি হাসপাতালে মারা যান। লোকমুখে রটে আছে শেষ মুহূর্তে শারমিনের আত্মা নাকি চিৎকার করে বলেছিল যে এই রাস্তায় যারা বেপরোয়া গাড়ি চালাবে তাদের জীবনেও তিনি শান্তি আসতে দিবে না।
ঘটনাটি ঘটে হচ্ছে 2024 সালের এক শীতের গভীর রাতে। সোহেল একজন অভিজ্ঞ দূরপাল্লার ট্রাক ড্রাইভার, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। রাত তখন প্রায় 2টা। তিনি যখন নিশির মোড়ের কাছাকাছি আসছিলেন তখন হাইওয়ে ছিল একদম জনমানব শূন্য। নিশির সেই মোড়টা পেরোনোর ঠিক আগে সোহেল দেখলেন রাস্তার একপাশে একটি পুরনো আমলের লণ্ঠনের মতো আলো জ্বলছে, অথচ সেখানে কোনো বাড়ি বা স্থাপনা নেই। কাছাকাছি আসতে তিনি এক যুবতী মেয়েকে দেখতে পেলেন। তিনি সাদা শাড়ি পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এবং হাত নেড়ে তাকে থামানোর ইঙ্গিত করতেছেন। মেয়েটির চেহারায় কেমন যেন ধোঁয়াশা ছিল। সোহেলের হৃদয়ে ধক করে উঠল। তিনি ভাবলেন হয়তো কোনো অসহায় যাত্রী সাহায্য চাইছেন। তিনি ট্রাকটি থামালেন। মেয়েটি উঠে এসে সামনের সিটে বসলো। আশ্চর্যের বিষয় হলো এই শীত থাকা সত্ত্বেও মেয়েটির শরীরে কোনো ধরনের শীতের কাপড় চোপড় ছিল না। সোহেল জানতে চাইলেন কোথায় যাবেন। মেয়েটি ফিসফিস করে বলল, সামনে, আমার বাড়ির কাছে। সোহেল তখন একটি আয়নার মেয়েটির প্রতিছবি দেখতে চাইলেন, কিন্তু তিনি সেখানে আয়নাটিকে সম্পূর্ণ ফাঁকা দেখলেন। সোহেলের এটা দেখে তো হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নয়। দ্রুত তিনি ট্রাকের গতি বাড়িয়ে দিলেন। গতিবৃদ্ধির সাথে সাথে ট্রাকের গতি যত বাড়তে থাকলো তত বেশি মেয়েটা নীরব উপস্থিতির জন্য অস্থির হয়ে উঠল। হঠাৎ মেয়েটি তার কাঁধে হাত রাখলো। সোহেল অনুভব করলেন বরফের মতো শীতল এক স্পর্শ। সোহেল যখন ভয়ে একটু ঘুরে তাকালেন তখন তিনি দেখলেন মেয়েটির চেহারা বিকৃত হয়ে গেছে। যে মেয়েটা একটু আগে সুন্দর ছিল দেখতে, সেই মেয়েটা এখন এমন অবস্থা যে বলা বাহিরে। তাকে মেয়েটি কর্কশ করে বলল, এত দ্রুত কেন চালাচ্ছেন? তোমার কি তাড়াহুড়া আছে? আমি বলেছিলাম এই পথে যারা তাড়াহুড়া করে তাদের আমি পরিণতি ভালো হয় না। তুমি কি এটা জানো না? চরম ভয়ে সোহেল ব্রেক চেপে ধরলেন। ট্রাকটি রাস্তার ধারে কেঁপে উঠল। যখন তিনি সামনের দিকে তাকালেন তখন দেখলেন মেয়েটি নেই। তার আসলে পাশে শুধু কিছু শুকনো বকুল ফুলের পাপড়ি পড়ে আছে, যা কোনোভাবেই ওই সময়ে সেখানে থাকার কথা নয়। সোহেল বুঝতে পারলেন তিনি শারমিনের আত্মার মুখোমুখি হয়েছিলেন। তিনি তার দুর্ঘটনার মৃত্যুর কারণ বেপরোয়া গতি নিয়ে প্রতিশোধ নিচ্ছিলেন। সেই রাত থেকে সোহেল আর কখনো মধ্যরাতে ওই পথে দ্রুত গাড়ি চালাননি। সোহেল ভাই জানিয়েছেন তিনি এরপর থেকে ওই রাস্তায় যখনই তিনি অনেক বেশি স্পিডে গাড়ি চালাতেন ঠিক ওই মেয়েটাকে তিনি দেখতে পেতেন, এবং তিনি এরপর থেকে আর কখনো ওই রাস্তায়, বিশেষ করে ওই নিশির মোড়ে কখনো তিনি আর জোরে রাস্তা চালান নাই। তো যারা এই ঘটনাগুলো শুনতেছেন, বিশেষ করে যারা ট্রাক ড্রাইভার ভাইরা আছেন ঢাকা চট্টগ্রামে যারা গাড়ি চালান, তো তারা যদি এই ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হন আপনি আমাদেরকে ঠিকানা ঘটনাগুলো পাঠাতে পারেন। আর ঘটনা পাঠানোর ঠিকানাটা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো ডক্টর আলিফের কাছে তার ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ডক্টর আলিফের ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে ঘটনাটা শেয়ার করবো আজকে, এটা আমাকে পাঠিয়েছে শাহিন নামে এক ভাই। আসলে তিনি মানিকগঞ্জে থাকে, আর তার ঘটনাটা হচ্ছে পিরোজপুরের। এটা অনেকদিন আগের ঘটনা। ওই সময় মনে করেন 88 বন্যার সময় আর কি, শুরু হয় নাই তখনও, কিন্তু ওই সময়কার ঘটনা। তো তখন তার বয়স 15 বছর ছিল, এবং এই ঘটনার সাথে উনি প্রত্যক্ষভাবে জড়িত আর কি, ওনার বাবার ঘটনা। তো যেহেতু ঘটনা একটু বড়, আমি অন্যান্য সবকিছু বাদ দিয়ে ঘটনায় যাই। তো যেইখানকার ঘটনা সেটা বয়স সামনে সাল শুনে বোঝা যায় যে এতটা সভ্যতার আলো ছিল না জায়গায়। আর বাসার আমাদের বাড়িটা থাকতো একবারে, বাড়িটাও ছিল একদম অজপাড়া গায়ে। আর আলো বলতে হচ্ছে রাত্রেবেলা চলতে গেলে ল্যাম্প পোস্ট না, টর্চ লাইটে চলতো। আর টিভি তো ছিল না, মানে 2 গ্রাম মিলে 2টা বাড়িতে টিভি ছিল। তো ওনার বাবার একটা ব্যবসা ছিল, যেসব বাড়িতে টিভি ছিল, ওরা উইকলি কি করতো, ওই শুক্রবার হলেই দেখা যেত ব্যাটারি ভাড়া করতো। তো ওনাদের বিজনেসটাই ছিল এরকম ব্যাটারি ভাড়া দেওয়া। ওরা এরকম আপনার জেনারেটরের মেশিন চালু করে ব্যাটারিগুলো চার্জ দিত এবং বিভিন্ন বাড়িতে ওরা ভাড়া দিত আর কি। আর ওনার দাদার আর কি, যে শাহিন ভাই, যে ওনার দাদার একটা বিজনেস ছিল, সেটা ওনার বাবা পর্যন্ত ধরে রেখেছে। এটা হচ্ছে রাসেল ভাই কে মারা গেলে যেসব ম্যাটেরিয়ালস গুলো লাগে
সেই সবের দোকান আর কি। ওনার দোকানের নাম হচ্ছে চিরবিদায় স্টোর। আর ওই দোকানে এরকম কফিন, কর্পূর, তারপরে তুলা, কাফনের কাপড়, তারপরে আপনার আগরবাতি, মোমবাতি, দিয়াশলাই, এগুলি অ্যাভেলেবল ছিল। তো ঘটনার দিন হচ্ছে মানে বর্ষা তখন শুরু হয় নাই, সেদিন বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে যায়, কারণ ওনাদের সবগুলো ব্যাটারি আছে কিনা ঠিক মতো, সবকিছু ঠিক মতো দেখে। আর এই দোকান দুটো পাশাপাশি ছিল, ব্যাটারি চার্জের দোকানটা আর পেছন দিক দিয়ে ওদের পাশের দোকানে যাওয়া যেত। তো এই পাশে শাটার যদি বাইরে থেকে বন্ধ করে তো ভেতরটা দিয়ে ওই পাশেরটা ভেতরটা দিয়ে বন্ধ করা যায়। এরকম সময় বৃষ্টি পড়ছে হঠাৎ করে দেখা গেল যে বৃষ্টিটা গুড়ি গুড়ি থেকে মুষলধারে শুরু হয়ে গেল। তখন তার ছেলে তার সাথে ছিল, মানে আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি ছিলেন, এবং যে ঘটনাটা প্রত্যক্ষ করেছে পুরো ঘটনাটা সেটা হচ্ছে ফরিদউদ্দিন সাহেব, উনি ছিলেন। তো হঠাৎ করে যখন দোকানটা বন্ধ করবে তখন তিনি দেখলেন যে দুটা কুকুর এসছে দোকানে, এসে বসেছে আর কি। বৃষ্টি পড়ছিল তো দুটা কুকুর এসে বসেছে। তখন দোকান বন্ধ করছে, কুকুর দুটার মধ্যে একটা কুকুর শাটারের বাইরে, একটা শাটারের ভেতরে বসছে। তো কি করবে, দোকান তো বন্ধ করতে হবে, তো তাড়াচ্ছে, চাপছে না কুকুরগুলো। এমন সময় তার ছেলে ওই ব্যাটারি চার্জ দিয়ে মোটা তার দিয়ে একটা কুকুরকে দিল বাড়ি সজোরে। দুটো কুকুরই দৌড়ে চলে গেল এই বৃষ্টির ভিতরে। তো তারা শাটার বন্ধ করবে, এই পাশে চেক করতে গেছে যেই পাশে কফিনটা রাখা আর কি, এবং হঠাৎ করে ভেতরে পাশে পিছন দিকে যে দোকানে যাওয়ার পর দেখা যায় যে বেঞ্চের মধ্যে দুজন লোক বসে আছে। এই বৃষ্টির মধ্যে তাদের শরীরটা ভেজা ছিল না, তারা দুজন বসে আছে এবং তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কারা। বললো যে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আপনার কাছে কিগুলি আছে নাকি। বললো যে কি কি লাগবে। তো সর্বপ্রথম বলে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে। ভয়ঙ্কর ব্যাপার। পরে বললো যে আমাদের 200 গজ কাফনের কাপড় লাগবে, আমাদের 2টা কফিন লাগবে, আর লাগবে হচ্ছে 100 প্যাকেট আগরবাতি, আর দিয়াশলাই লাগবে। বুঝছে, আমি আপনাকে কফিন দিতে পারবো, কিন্তু এখন এত রাতে তো সম্ভব না, আমার এখানে একটাই বানানো আছে। আর মজার বিষয় হচ্ছে ভাই, এই গ্রামে 2-3 গ্রাম মিলে ওনার একটাই দোকান, কেউ মারা গেলে উনি জানে, বোঝে কে মারা গেছে, ওই পরিমাণ জিনিসপত্র উনি রেডি করে রাখে। পরে যখন শেষ হয়ে যায় পরে ঢাকা থেকে আবার নিয়ে যেত আর কি। তো জানতো যে কে মারা যাবে, মারা গেছে, উনি ওই পরিমাণ জিনিসপত্র দিয়ে দিত বা নিজেই পৌঁছে দিত, এরকম জিনিসটা আর কি। তো উনি জানে না কে মারা গেছে। তো জিজ্ঞেস করলো, ভাই এত কাপড় নিবেন, বুঝতেছি না তো মারা গেছে কে। তো ওই 2জন লোকের মধ্যে একজন, যিনি প্রায় 5 ফিট 5.5 ফিট লম্বা, বেশি মানে নর্মাল মানুষের মতো, বলছে যে মারা যায় নাই কিন্তু মারা যাবে। তখন উনি একটু মানে রাফ অ্যাটিটিউড শো করে আর কি, কারণ আমি একটু জিনিস স্কিপ করে গেছি, বলেছি যে বড় ঘটনার কারণে আমি এগুলি জানাইনি। উনি একটু প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, আর এলাকা ভিত্তিক যেসব মানুষগুলো ওনার কাছে যেত ওনার সবাইকে ভালো উপদেশ দিত, আমলের ব্যাপারে বলতো, মানে সবাই খুব পছন্দ করতে থাকে। তো তিনি বললেন যে ভাই আপনারা কি নিয়ে মজা হাসি ঠাট্টা করতেছেন, জান এগুলি আমি বিক্রি করবো না, নইলে আমি আপনাকে ম্যানেজ করে দিতে পারতাম হয়তো বা, কিন্তু এগুলি মজা করার বিষয় না, আপনারা যান দোকান থেকে চলে যান। তো আমি দোকান বন্ধ করবো, আমাকে বাইরে যেতে হবে। তো উনি দোকানের ভেতর থেকে এরকম ওনাদেরকে এক প্রকার রাফ ব্যবহার করে তাড়িয়ে দেয়। তো যেহেতু দোকান বন্ধ করতে হবে, উনি শাটার বন্ধ করে দোকানের ভেতর থেকে 2টা পলিথিন নিয়ে রওনা দিয়ে দেয় ছেলেকে নিয়ে। তো অর্ধেক পথ আসার পথে ওনার বুকে ব্যথা শুরু হয়ে যায়, বৃষ্টিও কমে যায়, তখন দমকা হওয়া বইছিল। বুকে ব্যথাটা এরকম যে ওনার শার্প কিছু দিয়ে হার্টের মধ্যে যদি মানে ছুরি দিয়ে আঘাত করতে, এরকম ব্যথা হঠাৎ করে। তো তিনি ওই তার বাড়িতে যাওয়ার পথে যেই জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিত, সেই জায়গায় উনি বসার জন্য চিন্তা ভাবনা করেন, যেই জায়গায় বসি তো তোর মাকে ডেকে নিয়ে আয়, ছেলেকে বসে তোর মাকে, এবং সেদিন তার ওয়াইফের ভাই আসছে আর কি, মানে তার শ্যালক এসছে বাড়ির বাসায়, তো বলেছে যে তোর মামাকে ডেকে নিয়ে আয়। তো তার বুকে প্রচন্ড ব্যথা থাকার কারণে সেই জায়গায় বসে পড়ে। আর তার জন্ম ওই জায়গায়, তার বাবার জন্ম ওই জায়গায়, মানে ওই জায়গার মানুষ সে, তো ওই জায়গাটা ভয় পাওয়ার কোনো কথাই নেই, মানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো হঠাৎ করে বাতাস বইছে, হঠাৎ করে তার পেছনে একটা ধপাস করে শব্দ, মানে গাছের উপর থেকে কিছু একটা পড়লো, কিন্তু এটা এরকম কোনো গাছ না যে উপর থেকে কিছু পড়বে, এটা নর্মাল করে গাছ আর কি, এটা নিচে বসে আছে আর কি। হঠাৎ করে জিনিস পড়লো, তো তার সাথে টর্চ লাইট ছিল, টর্চটা ছিল লুঙ্গির ভিতরে বাঁধা, যেহেতু বৃষ্টি পড়ছিল টর্চটা যেন না ভিজে সে লুঙ্গির সাথে ভেতরে আসছিল। তো টর্চটা বের করে সে পেছনের দিকে মারে। মানুষ দেখে যে
একটা কুকুর পরে, কুকুরের মাথা পড়ে আছে, জিব্বাটা বের করে একটা কুকুরের মাথা পড়ে আছে। উনি খুব অবাক হয়ে দেখতে দেখতেই কয়েক সেকেন্ডের মধ্যে উপর থেকে আরেকটা কুকুরের মাথা পড়ে, এবং 1 মিনিটের মধ্যে ওনার সামনে কুকুরের লেজ, হাত, পা, একটা পর্যায়ে নাড়ি ভরিয়ে সহ পড়ে। চিৎকার করতে থাকে, ওনার শরীরটা অসাড় হয়ে যায় এই মুহূর্তে, উনি মুভ করতে পারে না। উনি এমন করে বলতে থাকে যে উনি যে চিৎকার করে বলছে এটা কেউ শোনার মতো অবস্থা না, কারণ উনি যেখানে বসেছিল ওই জায়গাটাও পরিচিত, ওখানে পিছনে যে ঘরগুলো আছে তাদেরকে ডাকলেই চলে আসার কথা, কিন্তু তার কথা হচ্ছে যে উনি যেভাবে বলছে তাতে উনি নিজেও মনে হয় শুনছে না, মানে তার মুখ টুক সব অবস্থা, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, এরকম ভাবে চিৎকার করছে, তো শোনার কথা না কারো। এই হতে হতে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেল, এরপর আর কিছু মনে নেই। তো উনি সরি রাসেল ভাই, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। হঠাৎ করে তিনি দেখলো যে একটা, মানে অজ্ঞান হওয়ার আগে, যখন অজ্ঞান হওয়ার আগে সে দেখলো যে একটা কুকুর, মানুষ রূপী একটা কুকুর, মানে মানুষের ফেস কিন্তু কুকুরের বডি, এসে এই মাথাগুলোকে জিব্বা দিয়ে চাচ্ছে। এটার পরে তিনি অজ্ঞান হয়ে যায়। এরপর আর কোনো মনে নেই, এরপরে তো আমার কিছু মনে ছিল না। উনি বাসায় যখন ঘুম ভাঙে, জ্ঞান ফেরে, তখন এলাকার লোকজন জমে গেছে, তো জিজ্ঞেস করে যে তোর এরকম কেন হলো, হঠাৎ করে কি অবস্থা? তো বললো যে, মানে প্রথমে বলতে চাচ্ছিল না, প্রেশার দিয়ে বললো যে আমি এরকম জিনিস দেখেছি। এটা কথা বলে নাই যে দোকানে তার 2জন লোক এসেছে, এসব কথা তিনি গ্রামবাসীর কাউকে বলে নাই। তো বলেছে যে এরকম অবস্থা, আমি কাছে নিতে এসব জিনিস দেখেছি। তো বলে যে ভাই তুই, তোর বুকে ব্যথা ছিল, হয়তো বেশি এক্সপেন্সিভ প্রেশারের কারণে তুই কিছু উল্টাপাল্টা দেখছিস, সেটা কোনো কিছু না ভাই, টেনশন করিস না, কোনো কিছু হবে না। ওই দিন রাতের থেকে তার 102 ডিগ্রি জ্বর, জ্বরটা এমন যে প্রায় 3-4 দিন তাকে ভোগায়, এবং জ্বরের অবস্থায় উনি যে বিলাপ গুলা পারে, সেখানেও তিনি বারবার নাকি এরকম ভাবে বলেছে শুয়ে অবস্থায় যে তোরা আমাকে মারিস না, এই তোরা দূরে থাক, আমার কাছে আসিস না, এরকম কিছু আর কি। তো বাসার সময় মনে করেছিল উনি মারা যাবেন আর কি, কারণ যে অবস্থায় বিলাপ করা শুরু করেছে আগেকার লোকজন মনে করতো যে এরকম অবস্থা থাক, মানে ভালো না, ভালো লক্ষণ না। তো একটা পর্যায়ে উনি সুস্থ হয়ে ওঠে আস্তে আস্তে 4-5 দিন পর। সেদিন মানে টেনশনটা এরকম ছিল যে ওনার তো ব্যবসায়ী হচ্ছে ওই ব্যাটারির দোকানটা, তো অনেকগুলো বাসায় ব্যাটারি চলে যায় আর কি, চলে যাওয়ার কারণে মানে রিসিভ করতে পারছে না। ওই মুহূর্তে দোকান চালাচ্ছিল তার চালক আর তার ছেলে মিলে একসাথে চালাচ্ছিল, তো ব্যাটারিগুলোকে উঠাতে হবে, রিসিভ করতে হবে, এই নিয়মটা ওই জানতো না দেখে সে এই শরীর খারাপ নিয়েও সেদিন দোকানে যায়। দোকানে যাওয়ার পর তার চালককে বলে যে এইখান থেকে লিখে যায় এইসব জায়গা থেকে তোকে ব্যাটারিগুলো তুলতে হবে, নইলে ব্যাটারিগুলো আবার চার্জ দিতে হবে, নইলে সব তো ব্যবসায়ী ব্যাটারিগুলোই। তো যাই হোক, উনি এরকম অবস্থায় কথা বলতে বলতে সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্তের একটু আগে 6 জন লোক তার দোকানে আসে। এসে বলে আমাদের 2টা কফিন লাগবে, আপনাকে যে 2জন মানুষ আসছিল অর্ডার দিয়ে গেছিল, আপনাকে রেডি করে রেখেছেন? বলে কই, আমাকে তো কেউ কোনো কিছু অর্ডার দেয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, যখন অর্ডার দেয় তখন থাক, আপনি একটাই কফিন দেন। বলে 2টা কফিন দেওয়া সম্ভব না, একটা কফিন দেন, আর 2 জন মানুষের জন্য কফিনের কাপড় দেন, আর কিছু জিনিসপত্র লাগবে, এগুলি আমাদের এই বাড়িতে পৌঁছায় দেন। উনি বলে এই আপনি নিয়ে যান, আর কে মারা গেছে বলেন তো, নাম বলেন তো আমি একটু শুনি। বলে আপনি চিনবেন না, আপনি নিয়ে যান, এটা ওই বাড়ির লোক। তো ওই বাড়ি তো সবাই পরিচিত, মানে তার পরিচিত সবাই। তো ওনারা আর কিছু বলে নাই, ওরা হাঁটা শুরু করে দেয়। তো ডেকে ওনারা কথা শুনে নাই, বলে আমাদের কাজ আছে, আপনার একটা বাসায় পৌঁছায় দেন, বাড়িতে পৌঁছায় দেন। তো ওই বাড়িতে যেতে খেসের মাঝখান দিয়ে গেলেও যেতে 20 মিনিট সময় লাগে। তো উনি ভাবলেন যে উনি যেহেতু এরকম ইসলামিক মাইন্ডের একটা মানুষ, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম আর কি, ঠিক আছে একটা খেদমতের জন্য জিনিসগুলো দিয়ে আসে বাড়িতে। একটা মানুষ মারা গেছে, দেখাও তো বিষয়, দেখারও তো দরকার, কে মারা গেল। তখন পর্যন্ত ওনার কাছে এগুলো হিট করে নাই। লাস্ট বার যে 2 জন লোক এসছে, ওরা কাফনের কাপড় দিয়েছে, কফিন দিয়েছে, সেগুলি জিনিস এতটা প্রপারলি হিট করে নাই। যেহেতু বাড়ির নাম বলছে, ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে জিনিসপত্রগুলো নিয়ে। সাথে ছিল তার শ্যালক। তো শ্যালককে আপনার ওই বাড়িতে ঢোকার পথে এন্ট্রেন্সে, মানে প্রবেশের, ওই বাড়িতে ঢোকার প্রবেশের পথে ওই শ্যালককে দাঁড়া করে, মানে দেখি কি অবস্থা, কে মারা গেছে দেখা দরকার। সে বাড়ির ভেতরে ঢুকে দেখে যে কোনো মানুষের শব্দ নাই। বাড়িতে কেউ মারা গেলে কান্নাকাটির শব্দ তো দূর থেকেই পাওয়া যায়, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই, কেউ নাই। ওই জামাইল্লা, ওই রাসেল্লা, কই তোরা, মানে সে পরিচিত আর কি ওই জায়গা। কিন্তু যাদেরকে চিনে ওরা কেউ এই এত জোরে ডাক দেওয়ার পরও শুনছে না। আজ তখন মাত্র সন্ধ্যা, মানে সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরবর্তী সময়কার এই ঘটনা, কেউ শুনছে না, সে কেউ কোনো কথা শুনছে না। তো উনি দেখলো যে আপনার ওই বাড়ির উঠোনে 2 জন মানুষ শুয়ে আছে।
ওদের শরীরে কাফনের কাপড় নাই, কিন্তু নর্মাল আপনার বিছানার চাদর টাইপের কিছু দেওয়া, দুইজনই শুয়ে আছে এবং ওনাদের পায়ের বরাবর 5 থেকে 5-6 ফিট সামনে ওই যে 6 জন এসেছিল ওই 6 জন দাঁড়ানো। এই 6 জনের বর্ণনা কি দিব, 6 জন এরকম যে এত লম্বা মানুষ, কিন্তু চেহারা দিকে তাকালে মনে হচ্ছে যে কি জানি দিয়ে তৈরি, এদের চেহারাও দেখা যাচ্ছে না, সব আমি ঝাপসা দেখছি। তো তিনি ঝাপসা দেখছিল আর কি। আর তার শ্যালক ওই গেটের মানে আপনার প্রবেশ পথে দাঁড়ানো, তাকে এখনো ডাকে নেই, বলে তুই আসিস না আমি না বলা পর্যন্ত। তো ওই 6 জন জিজ্ঞেস করে কি ব্যাপার, আমাদের ম্যাটেরিয়ালকে নিয়ে আসছেন? বলে হ্যাঁ আমি নিয়ে আসছি। যান ওইখানে সামনে যান। ওই 2 জন যে শুয়েছিল তারা তাকে ডাকে, আপনাকে তো আমরা ভয় দেখাইছিলাম, আপনি কিছু মনে করেন না, আপনাদের ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না আমাদের, কোনো ধরনের ক্ষোভ টোপ থাকলে আমাদের মাফ করে দেন, নিতান্তই আপনাকে ভয় দেখানো ছিল। তো আমরা চলে যাব, আমরা কিছুক্ষণ পরে চলে যাব, আপনি যদি পারেন আমাদেরকে একটু কলমা পড়ান, আমাদের একটু কালেমা পড়া দেন, আপনি পড়লে আমরা আপনার সাথে পড়বো। তো উনি তো ভাই বুঝতেই পারতেছে যে এখানে আর ভালো কিছু হচ্ছে না, আর যা হচ্ছে তা নর্মাল কিছু হচ্ছে না। উনি সাথে সাথে তার শ্যালককে ডাক দেয় ওইখান থেকে, এই তুই চলে আয় কাছে। তো তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, সে বসে বসে উঠানে। তো সে কালিমা পড়ে এবং তার সাথে সাথে ওরা 2 জনও রিপিট করে। বাই দিস টাইম বলে যে ঠিক আছে আপনার ম্যাটেরিয়াল গুলা, যারা শুয়ে ছিল তারা আপনার ম্যাটেরিয়াল গুলো আমাদের ওদেরকে বুঝাই দেন। এই বলতে বলতে ওনারা 2 জন মানে মনে করেন গাছ মানে আপনি কাঠের মধ্যে মরা পাতার মধ্যে পাড়ালে যেরকম শব্দ, ঠিক সেরকম শব্দের মতো একটা শব্দ হলো এবং ওই 6 জন মিলে একসাথে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো আর কি। তো সাথে সাথে তিনি বুঝে গেলেন যে ওই এর মধ্যে পাশে ধাক্কা দিয়ে দেখে যে তার শাল্লা না ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে, পড়ে গেছে, ওইখানে নাই আর। তাহলে যে এখন যা ঘটবে হয়তো আমি একদম আমার একটা খারাপ অবস্থা হবে, না আমি মারা যাব। ওই 6 জন তাকে মানে অভয় দিল যে আপনি আপনার কোনো ক্ষতি হবে না, টেনশন করেন না, আমাদেরকে একটু সময় দেন, আমরা লাশটাকে গোসল করাবো। তো পুরো প্রসেসটা 5 মিনিটের মধ্যে হয়ে যায়, লাশ গোসল করানো, রেডি করানো, সবকিছু 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর খাটিয়া যেহেতু একটা নিয়ে আসছে, কিন্তু মজার বিষয় এই খাটিনার দরকার ছিল না। আপনি আসলে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে এত বড় কাফনের কাপড় তলে কেন দরকার ছিল। ওই মুহূর্তটাতে এরকমই দরকার ছিল যে কাফনের কাপড়টা এত বড় কেন। তো এখন এখানে নর্মাল একটা মানুষ, 2টা মানুষ শুয়ে আছে। তো এই 5 মিনিটের প্রসিজিওরে বলেছে যে আপনি আপনাকে এখান থেকে নড়বেন না, এখান থেকে যাবেন না। তো বাড়ির পেছনেই কবর হলো, সে কবরস্থ করা হলো, কবর দেওয়া শেষ হলো। ওরা ঠিক আছে আপনাদেরকে আমি আগাই দিই, এই 6 জন ছিল, ঠিক আছে আপনাকে আমরা আগাই দিই। ওই প্রবেশ পথে তার শ্যালক মানে ঘুমন্ত অবস্থা, কোনো মতে তাকে উঠাইছে, হাঁটায় হাঁটায় নিচ্ছে। ওই প্রবেশ পথে যাওয়া মাত্রই বললো যে যেই বাড়ি আসতে, যে বাড়ি থেকে আমার বাড়িতে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে হেঁটে, খেতে পার হয়ে যাওয়ার লাগে, সেই জায়গায় আমি এই প্রবেশ পথটা ক্রস করার সাথে সাথে দেখে আমি আমার উঠানে, আমি কই ছিলাম আমি নিজেও জানি না। এই গ্রামের বাড়িটা আমার কাছে পরিচিত, এখানে লোকজন আমার পরিচিত, কিন্তু কেউ কোনো কথায় আমার সাড়া দেয়নি। আমি কোথায় ছিলাম, এরকম সাদৃশ টাইপের কোথাও আমাকে নিয়ে যাওয়া হয়ে গেছিল না, আমি গিয়েছিলাম, উনি জানতো না। তো যাই হোক, উনি অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সময়ে উনি যখন জ্ঞান ফেরে, ওনার লেফট সাইড, লেফট হ্যান্ড, লেফট পা, তারপরে বাম পাশের চোখ, ঠোঁট সবই আপনার প্যারালাইজড হয়ে যায়। পরবর্তী সময়ে ডান চোখ আর ডান ঠোঁটটা মোটামুটি ঠিক হলেও হাত পা ঠিক হয়নি। ওই অবস্থায় তিনি 1998 সালে মারা যায় আর কি, 98 সালে ফেব্রুয়ারি মাসে মারা যায়। আর এই ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে, সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করে ওনার ছেলে। ওনাকে আমি অনেকবারই ঘটনা ঘটার পর ওনাকে বলেছে, কিন্তু রাসেল ওই মুহূর্তের পরে কিন্তু তাকে আর কোনো কিছু কেউ কারো কোনো ক্ষতি করার ট্রাই করে না। এবং সে যখন একজনের কাছে গেছে জানার জন্য যে তার ঘটনাটা কেন ঘটেছে, তিনি তার ছেলে বলেছে যে আমরা শুনেছি যে বাবাকে তারা অনেক পছন্দ করতো, যে 2 জন মারা গেছে তারা বাবাকে পছন্দ করতো, এই জন্য হয়তো তার দোকানে যাওয়া, এই জন্য হয়তো তার সামনে দেখা দেওয়া, নাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এটা ছিল রাসেলের প্রথম স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে
থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।